ফায়ার সার্ভিস একমাত্র ডিপার্টমেন্ট যারা জীবনের বিনিময়ে মানুষকে সেবা দিয়ে থাকে, যেটার প্রমাণ আপনারা প্রতিনিয়ত দেখতেছেন। ফায়ার সার্ভিস একমাত্র ডিপার্টমেন্ট যারা, আপনি এখানে এটা কয়তলায় আছি আমরা? 10 তলা। ধরেন আপনি একটা গার্মেন্টসের মালিক, সবাই মনে করেন গার্মেন্টসের মালিক একটা একটা করে। আপনি এই 10 তলায় বসে কাজ করতেছেন, আগুন লাগলো 6 তলায়, কি করবেন আপনি? কি করবেন? হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু আপনি, দেশের সম্পদ, সিআইপি বিআইপি আছে না কিছু, কি করবেন? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর সালেউদ্দিন সাহেব। সো সালেহ স্যারের কাছ থেকে আমরা শুনবো আজকে, যেহেতু আমরা আজকের যে ট্রেনিংটা সেটা ফায়ার সেফটি নিয়ে, যেহেতু উনি অ্যাক্টিভলি আমরা যদি বলি কারেন্টলি আমাদের এই ইকোসিস্টেমের ওরাই হচ্ছে হিরো। তো সেখানে আমরা একটু স্যার থেকে জানতে চাবো যে কিভাবে এই রকমের বিপদে পড়লে সরকারি ইনভলভমেন্টে আমরা একটা প্রবলেমকে সলভ করতে পারি, কিভাবে আমরা যোগাযোগ করব, এবং ওনার রিসেন্ট কিছু এক্সপিরিয়েন্স থেকে যদি কোনো টিপস আজকে অডিয়েন্সের দেওয়ার থাকে তো সেটা শোনার পরে আজকে আমাদের ট্রেনার মাহমুদুর রহমান সাহেব, তিনি একজন ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেড ফায়ার সেফটি ট্রেনার। তো তার থেকে আসলে ফায়ার কত প্রকার, কি থেকে শুরু করে ইভ্যাকুয়েশন প্রসেস, ফায়ার সেফটি ডিফারেন্ট মেজার্স নিলে কি ভালো হয়, আমাদের কিছু লাইভ ডেমনস্ট্রেশনে থাকবে, সেই পার্টটাও চলে যাব। উইদাউট ফার্দার ডিলে আমরা এখন আমাদের অনুষ্ঠানটার উদ্বোধন ঘোষণা করতে এবং আমাদের প্রধান অতিথির স্থান অলঙ্করণের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফায়ার সেফটি অ্যান্ড সিভিল ডিফেন্সের ডেপুটি ডিরেক্টর সালেউদ্দিন স্যারকে। একটু সবাই জোরে হাততালি দিয়ে আমাদের প্রধান অতিথিকে একটু আমন্ত্রণ জানাই। স্যার যদি একটু মঞ্চে এসে আমাদের আজকের অডিয়েন্সকে একটু ইন্সপায়ার করতো। বিগ হ্যান্ড ফর অ্যাগেন মিস্টার সালেউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের অনুষ্ঠানে যারা অতিথি আছেন এবং এই সাউথ ইস্ট ইউনিভার্সিটির ক্লাবের বিভিন্ন সদস্য এবং স্টুডেন্টবৃন্দ, আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভ সকাল। পবিত্র রমজানের দিন। আশা রাখি আমরা যারা এখানে আসছি স্বেচ্ছাসেবক হিসেবেই এখানে আসছি এবং স্বেচ্ছায় কথাবার্তা শুনতে থাকব এবং যে কথাগুলো বলবো আমি আসলে ওই প্রধান অতিথি বা বিশেষ অতিথি এগুলা কোনো বিষয় না, এই অতিথির বিষয় না। আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো হলো আপনার জীবনের সাথে জড়িত, আপনার জীবন বাঁচানোর সাথে জড়িত, আপনার ফ্যামিলির জীবন বাঁচানো। আপনি সেফ থাকেন ফায়ার সার্ভিসে, ফায়ারের দিক থেকে আপনি যদি সেফ থাকেন আপনার ফ্যামিলি সেফ থাকবে, আর তারপরে আপনার মহল্লা সেফ থাকবে, তারপরে আমরা পুরো জাতি সেফ থাকব। তো সবাইকে একটু মনোযোগের সাথে কথা শোনার জন্য আমি আহ্বান জানিয়ে, আমার বক্তব্য না ঠিক, আমি এলোপাতারি কথা বলতে থাকবো, অর্থাৎ আমার অভিজ্ঞতার আলোকে যে আমরা সরাসরি যে ফায়ার ফাইটিং বা রেস্কিউর কাজে আমরা সরাসরি জড়িত। একটা জিনিস হলো, আপনি যদি মনে করেন ফার্মেসিতে পড়ালেখা করলেন আপনি বা কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করলেন, আপনার বুক নলেজ প্রচুর পরিমাণ থাকতে পারে। আপনি যখন প্র্যাকটিক্যালে যাবেন, বাস্তবায়নে যাবেন, তখন আপনার ওই বুক নলেজের বোঝা যাবে যে আপনি কতটুকু বুঝতে পারছেন। আমরা যে আগুনে যাই বা আমরা যে রেস্কিউ করতে যাই বইয়ের সাথে কিন্তু মিল নাই। এটা হলো এরকম যে আমরা ক্লাস 6-7-এ আমরা গরু রচনা পড়েছি, পাঠ রচনা পড়েছি না? এখন এই গরু রচনা আমার এখন কি কাজে লাগে? কোনো কাজে লাগে? কিন্তু তারপরেও পড়া লাগছে। কেন পড়া লাগছে? এগুলো হলো যারা কারিকুলাম তৈরি করে তারা হলো আমার বয়স, আমার ক্লাস অনুযায়ী আমার ভিতরে আমার মস্তিষ্ককে সমৃদ্ধ করার জন্য আস্তে আস্তে এই সমস্ত সিলেবাস তৈরি করে থাকেন এবং সেই সিলেবাস অনুযায়ী আমরা পড়ালেখা করে আসি।
তো যেটা বলছি আমার চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমার চাকরি প্রায় 34 বছর চলছে। তো এই 34 বছর কিন্তু আমি ফিল্ডে কাজ করি, আগুন নিয়ে কাজ করি, রেস্কিউ নিয়ে কাজ করি, ফার্স্ট এড নিয়ে কাজ করি। তো এই লাইনে অভিজ্ঞতার ভান্ডার অত্যন্ত সমৃদ্ধ। আমি যদি কথা বলি 2-3 দিন কথা বলতে পারবো। তা আমি আজকে শুধু আপনাদেরকে ইনিশিয়াল প্রাথমিক পর্যায়ে যে আমি যদি যে কোনো বিপদেই পড়ি আমার কাজ কি, আমার দায়িত্ব কি, আমি শুধু সেটুকু বলবো। আমি মোহাম্মদ সালেউদ্দিন, ডেপুটি ডাইরেক্টর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ঢাকা ডিভিশন, ঢাকা। আমি টোটাল ঢাকা বিভাগের দায়িত্বে আছি। তো এই ফায়ার সার্ভিস বলতে সারা দেশে যত আগুন লাগে শুধু ঢাকা ডিভিশনেই তার চেয়ে বেশি আগুন লাগে। আপনারা জানেন প্রতিদিন আগুন লাগছে, আজকেও একটা আগুন জ্বলছে, গতকালকেও আগুন জ্বলতেছিল, তার আগে বেলি রোডের ঘটনা, অনেক ঘটনাই আপনারা জানেন। তো এখন এই ঘটনা শুধু আমরা পত্রিকায় দেখি, ইউটিউবে দেখি, কে কি করছে, কে কিভাবে বাঁচলো, কে কিভাবে বেরিয়ে আসলো, ফায়ার সার্ভিস কি করলো, আমি কি দায়িত্ব পালন করলাম, এটা কিন্তু আমরা কখনো ভাবি না যে আমার কি করা উচিত। আমি যদি ওই ভবনে আটকা পড়ে থাকি তাহলে আমি কি করব, আরেকজনের জন্য আমি কি করব। প্রথমেই বলি যে আপনাদের আগুন সম্পর্কে তো ক্লাস হবে একটা, তো আমি ক্লাস দিব না, আমি আমার কথাই বলবো যে আগুন নিভাই কে। যদি কোনো কোথাও আগুন লাগে সরাসরি আপনারা যারা আছেন আপনাদের সাথে আমি শুধু কথা বলবো, আপনারাও আমার সাথে কথা বলবেন। আমি যা প্রশ্ন করি প্রশ্নের উত্তর দিবেন, আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা শিখতে চেষ্টা করব। যদি কোথাও দুর্ঘটনা ঘটে বা আগুন লাগে, কাজ কি আমাদের বলেন, যে কেউ একজন। কোথাও আগুন লাগলো, ধরেন আপনাদের ইউনিভার্সিটির সামনে বা ইউনিভার্সিটির যে কোনো একটা জায়গায় আগুন লাগলো, কি করবেন ইউনিভার্সিটির স্টুডেন্ট? প্রথম নিজেকে বাঁচাবো, তারপর আগুন নিবানোর চেষ্টা করব। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিবেন কে? 999। ফায়ার সার্ভিসের নাম্বার জানেন কে কে? হাত তোলেন দেখি। তাইলে আমার সামনে কতজন লোক আছে? সবাই সচেতন, সবাই শিক্ষিত মানুষ। এই হলের যদি এই অবস্থা হয়, বাইরে যারা আছে তাদের অবস্থা কি নিজের একটু চিন্তা করেন। আমি সব জায়গায় গেলে এই প্রশ্ন করি, সচিবালয়ে ট্রেনিংয়ে গেলে, বুয়েটে ইউনিভার্সিটিতে, ঢাকা ভার্সিটিতে গেল একই প্রশ্ন করি। তাইলে আমাদের কিন্তু একটা বদনাম আছে ভালো ফায়ার সার্ভিসের, আগুন লাগলে ফায়ার সার্ভিস দেরি করে যায়। সবাই এটার সাথে একমত তো? বলেন একমত কিনা যে আগুন লাগলে ফায়ার সার্ভিস দেরি করে যায়, বিলম্বে ফায়ার সার্ভিস পৌঁছে। দেখেন না, একটা গতানুগতিক লেখা, গতানুগতিক একটা কথা। এখন আপনার ধরেন এই হলরুমের সামনে আগুন লাগলো, আপনারা এতগুলো লোক আমার সামনে কেউ ফায়ার সার্ভিসের নাম্বার জানেন না। ফায়ার সার্ভিস দেরি করে আসবে না তাড়াতাড়ি আসবে বলেন? ফায়ার সার্ভিসকে মেসেজ কে দিবে? আপনি দিবেন মেসেজ। এখন আপনি মেসেজ কোন সময় দিচ্ছেন সেটা কথা কিন্তু কেউ জানে না। আমরা যখন ফায়ারে যাই কিছু লোক চিল্লাচিল্লি করতে থাকে যে এই ভাই দেরি করে আসছেন আপনারা, এত পরে আসলেন কেন? যদি জিজ্ঞাসা করি আপনি মেসেজ দিচ্ছেন, বলে না ভাই আমি মেসেজ দিইনি। আপনি ফায়ার সার্ভিসের নাম্বার জানেন? কয় না ভাই। আমি তাইলে দেরি করে আসছি এটা বুঝলেন কিভাবে? কয় সবাই বলে এই জন্য আমিও বলি। বুঝতে পারছেন? তো এখন ঘটনা হলো, এই ঘটনাটা আপনাদের জানা দরকার, যারা স্টুডেন্ট, বেশিরভাগ যারা স্টুডেন্ট তাদের বেশি জানা দরকার, যে এই ডিপার্টমেন্টটার সম্পর্কে জানা দরকার। আসলে এই ডিপার্টমেন্ট কি করে? ফায়ার সার্ভিস একমাত্র ডিপার্টমেন্ট যারা জীবনের বিনিময়ে মানুষকে সেবা দিয়ে থাকে, যেটার প্রমাণ আপনারা প্রতিনিয়ত দেখতেছেন। ফায়ার সার্ভিস একমাত্র ডিপার্টমেন্ট যারা, আপনি এখানে এটা কয়তলায় আছি আমরা? 10 তলা। ধরেন আপনি একটা গার্মেন্টসের মালিক, সবাই মনে করেন গার্মেন্টসের মালিক একটা একটা করে। আপনি এই 10 তলায় বসে কাজ করতেছেন, আগুন লাগলো 6 তলায়, কি করবেন আপনি? কি করবেন? হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু আপনি, দেশের সম্পদ, সিআইপি ভিআইপি আছে না কিছু, কি করবেন বলেন? কি করব? 6 তলায় আগুন লাগছে, আমি 10 তলায় আছি, আমি কি করব? ফায়ার এক্সিট দিয়ে, সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নামবো। তো আপনার আগুন কে নিভাবে?
16103 না, বসেন, নাম্বার কেউ জানেন না, এটা তো বলছেন, এখন আর নতুন করে নাম্বার পাইবেন না আপনারা। এই যে জানেন নাম্বার কেউ জানেন না, এটা প্রমাণ হয়েছে, এখন আর নাম্বার বলে লাভ নাই, ওটা আমি বলবো, ওটার সময় চলে গেছে। তো এখন যেটা বলছিলাম যে আপনি 6 তলায় কাজ করতেছেন, আগুন লাগার মেসেজ পাইলেন, আপনি নেমে যাবেন, এটাই স্বাভাবিক, আপনার জীবনকে বাঁচাবেন। এর কারণ হলো আপনার যে হাজার হাজার কোটি টাকা আছে, এই টাকার চেয়ে আপনার জীবনের মূল্য অনেক বেশি না কম? জীবনের মূল্য বেশি না কম? বেশি। রেসপন্স করেন আমার সাথে, আমি কিন্তু বলছি কথা বলবো, বক্তব্য না। এখন এই কাজটা আপনি করবেন, কারণ আপনার জীবনের মায়া অনেক বেশি সম্পদের চেয়ে। আর আপনার এই পরিস্থিতিতে আপনি যখন আপনার হাজার হাজার কোটি টাকার সম্পদের মায়া ত্যাগ করে আপনার জীবনের মায়ায় আপনি আপনার ভবন ছেড়ে চলে যাবেন, ফায়ার সার্ভিস ঠিক তার উল্টো কাজটা করে, যেটা হলো তাদের জীবনের মায়া ত্যাগ করে আপনার হাজার হাজার কোটি টাকার সম্পদ বাঁচানোর জন্য ওই ভবনের ভিতরে ঢুকে। তো এত বড় ত্যাগ শিকার আর কোনো, যত চাকরি আমরা সবাই করি, গভর্নমেন্টের চাকরি করি, সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি করি, এরকম লাইভ ত্যাগ শিকারের উদাহরণ আর দিতে পারবেন না। দ্বিতীয়টা, বিএম কন্টেইনারে আমাদের আগুন নিভাতে গিয়ে 13 জন ফায়ার ফাইটার শহীদ হয়েছেন, না করলেও পারত, না মরলেও পারত তারা। আমাদের আপনারা দেখছেন এফআর টাওয়ারে আমাদের সোহেল রানা নামে একটা ফায়ার ফাইটার মারা গেছে। প্রতিনিয়ত এরকম মারা যাচ্ছে, মারা না গেলেও কিন্তু পারে, সম্পদ কিন্তু আপনার। আমরা কিন্তু এটা জানি যে আমি কিভাবে না মরে আপনার সম্পদকে, আপনার সম্পদ ক্ষতি হোক, আমি মরবো না। আপনি গতকালকে আমরা গত পরশুদিন ড্যামরা একটা আগুন লেগেছিল, আমি একদম বাস্তব উদাহরণের কথা বলি, অভিজ্ঞতার কথা। আপনি আপনার সম্পদকে রক্ষা করার জন্য প্রথম আপনাকেই চেষ্টা করতে হবে, আপনাকে বাঁচানোর জন্য আপনি নিজে চেষ্টা করতে হবে। আপনি একটা গোডাউন তৈরি করবেন, গোডাউনের যে প্রিন্সিপাল নীতি আছে, আমাদের যে প্রিন্সিপাল আছে, স্টোরিংয়ের যে প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপাল না মেনে বা ওই নীতি না মেনে যদি আপনি গোডাউন তৈরি করেন, তাহলে আপনার গোডাউনে আগুন লাগলে তো মাল পুড়বেই। আগুন লাগার জিনিসপত্রও রাখছেন, আগুন লাগার সকল উপাদান ওখানে বিদ্যমান, আগুন লাগলে কিভাবে নিভাতে হবে সেটার কোনো সিস্টেম রাখেন নাই, তাইলে তো আগুন লাগলে আগুন জ্বলবেই। দোষ কার পরে? ফায়ার সার্ভিসের। কেন নিভাতে পারলো না ফায়ার সার্ভিস? আমি গত 2023-এর 4 সেপ্টেম্বর একটা বড় সেমিনারে বক্তব্য রাখছিলাম, ইউটিউবে অনেকে হয়তো দেখতেও পারেন। সেটা হলো আমাদের এনার্জি রেগুলেটরি কমিশনের একটা মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে একটা মিটিং হয়েছিল। সেখানে আমি বলছিলাম এই কথাগুলো, যে আপনার সম্পত্তি, আপনার সম্পদ, আপনার জীবনকে আপনি প্রথম বাঁচাইতে চেষ্টা করতে হবে। আমরা যে এই হলরুমে বসে আছি, এখানে যারা আমরা স্টুডেন্ট আছি, এখানে ফায়ার সেফটির কি আছে আপনারা জানেন কিছু? যে এই রুমে এখন আগুন লেগে গেল, কি করবেন আপনারা? কি করবেন বলেন? এখানে আগুন লেগে গেল, কি করবেন? এখানে দরজা কয়টা আছে? এখানে মেন দরজা 2টা একই দিকে নাকি? দরজা কোন দিকে? এদিকে। এদিকে 2টা দরজাই বন্ধ হয়ে গেল, কি করবেন বলেন? গ্লাস ভেঙে লাভ দিবেন এদিক থেকে, তাইলে আমরা এই যে আপনারা ইউনিভার্সিটির স্টুডেন্ট বা ইউনিভার্সিটির টিচারও থাকতে পারেন, আমি যেটা বলি বারবার একই কথা বলি, সেফটির ক্ষেত্রে ইউর সেফটি ইজ ইউর রেসপন্সিবিলিটি। সেফটি ইজ এভরিওয়ানস রেসপন্সিবিলিটি। আপনার পরনের কাপড়ে যদি আগুন লাগে, কে নিভাবে আগুন? দাঁড়ায় থাকবেন সোজা, আগুন জ্বলতে থাকবে, ফায়ার সার্ভিসকে খবর দিবেন, ফায়ার সার্ভিস এসে নিভাবে, এরকম কিছু? অর্থাৎ আপনি নিভাতে চেষ্টা করবেন, যে আমার পরনে আগুন লাগছে, আমি নিভাতে চেষ্টা করি। তো এরকম আপনার এই ভবন হইলো, এই ভবনে আপনাকেই চেষ্টা করতে হবে। প্রথম ইনিশিয়াল স্টেজে, প্রাথমিক অবস্থায় আপনাকেই চেষ্টা করতে হবে, আপনাকে অগ্নি নির্বাপনের জন্য ব্যবস্থা রাখতে হবে, তারপরে আপনি চেষ্টা করতে পারবেন। ফায়ার সার্ভিসকে আসতে সময় দিতে হবে। প্রতি ঘরে ঘরে তো ফায়ার সার্ভিস নেই, আছে নাই? এবং কোনো দেশের, বাংলাদেশ সহ কোনো দেশেরই সরকারের পক্ষেই সম্ভব না প্রতি ঘরে ঘরে গিয়ে আপনাকে সেবা দিবে।
আপনাকে একটা গাইডলাইন বা পলিসি বা নীতিমালা দেওয়া হবে, সে আলোকে আপনি চলতে থাকবেন। সরকার আপনাকে সহযোগিতা করবে। আপনি প্রতিষ্ঠান তৈরি করলেন, কোনো ফায়ার সেফটি প্ল্যান নাই, কোনো ফায়ার সেফটি ব্যবস্থা নাই, আপনার কোনো ট্রেনিং নাই, আপনার কোনো ড্রিল নাই, কিছুই নাই, তো সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে মারা যাবেন এটাই নিশ্চিত। গতকালকে যেখানে আগুনে গেলাম আমি সকাল 8টার সময় ওখান থেকে আসছি। একটা এশিয়া রাবার ইন্ডাস্ট্রিজ নামে একটা ইন্ডাস্ট্রিতে আগুন লাগছে। সেখানে আমাদের জুতার কারখানা, জুতা স্যান্ডেল এগুলো তৈরি করে, 4 তলা একটা বিল্ডিং, পুরাটার মধ্যেই কারখানা, একটা মাত্র সিঁড়ি, প্রচুর ধোঁয়া। আপনারা আগুনের কিন্তু ধোঁয়া বিভিন্ন রকম হয়ে থাকে। তো আগুনের এই প্লাস্টিক এবং রাবার জাতীয় জিনিসে যদি আগুন লাগে সেখানে ধোঁয়া দেখবেন একেবারে কালো, প্রচুর পরিমাণ টক্সিক এবং কার্বন মনোক্সাইড প্রচুর পরিমাণে থাকে। 0.5% যদি ইনহেল করেন আপনি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তো কালকে যেখানে গেলাম আমরা, পুরানো ঢাকা ওই এলাকা সম্পর্কে তো সবারই ধারণা আছে কম বেশি। আমাদের কোনো গাড়ি ঢুকে না, আমরা মিনিমাম 500 গজ দূরে আমাদের গাড়িগুলো রেখে সেখান থেকে মাঝে আবার পাম্প লাগিয়ে, এটা বুঝবেন আপনারা, সিরিজ পাম্প ব্যবহার করে আমরা ওখানে পানি নিয়ে কাজ করেছি। পানি নেই, পানি আনার জন্য আধা কিলোমিটার দূরে বুড়িগঙ্গা নদী। তাইলে এই যদি সিচুয়েশন হয় রাস্তাঘাটের আর পানির, আগুন কি দিয়ে নির্বাপন করব আমরা? আগুন নির্বাপন করি সাধারণত পানি দিয়ে। তো তাইলে যদি পানিই না থাকে তাহলে কি দিয়ে নির্বাপন করব? তারপর আমাদের মতো অতি উৎসাহী লোক তো আছি, আমরা যারা আছি এখানে, আগুন লাগলে মনে হচ্ছে বিরাট কোনো খেলাধুলা হচ্ছে বা কেউ ম্যাজিক দেখাচ্ছে, সব হাজার হাজার লোক যে দাঁড়ায় থাকি, সেলফি তুলি, ভিডিও করি। এটা হলো একটা ম্যানমেড ডিজাস্টারের মতো আমাদের। আমরা আগুন যেমন ম্যানমেড, আমরা ডিজাস্টার, যারা দেখে তারাও আরেকটা ডিজাস্টার আমাদের জন্য। তো যাই হোক, আমি বলতেছি এ কারণে যে আমরা সচেতন হতে হবে, সচেতনতার কোনো বিকল্প নেই। আমি যেটা বলতেছিলাম যে ফায়ার সার্ভিস দেরি করে আসে, এটা একটু বোঝা দরকার আপনাদের। আপনারা কেউ নাম্বার জানেন না ফায়ার সার্ভিসের? আগুন লাগলো, আপনাদের পাশেই তেজগাঁ ফায়ার স্টেশন, কি করবেন আপনি? দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবেন। আপনি 3টার সময় আগুন লাগলো মনে করেন, রাত্রে 3টায় আগুন লাগলো, আপনি কোথায় নাম্বার পাবেন? থানায় যাবেন দৌড়ে, অথবা যে যারা ফায়ার স্টেশনের কাছে তারা ফায়ার স্টেশন চলে যাবে। তা আপনি মনে করেন ফায়ার স্টেশনে মেসেজ দিতে দিতে 3:30 বাজলো, আগুন কটার সময় লাগছে? 3টায়। 3:30 ফায়ার সার্ভিস মেসেজ পাইল। ফায়ার সার্ভিস মেসেজ পাওয়ার 30 সেকেন্ডের মধ্যে গাড়ি বের হবে স্টেশন থেকে। কয় সেকেন্ড? আমরা মিনিট হিসাব করি না, আমরা সেকেন্ড হিসাব করি। এর কারণ হলো ওই প্রান্তে যে মানুষ আটকা পড়ে আছে বা যে সম্পদ পুড়ে যাচ্ছে, সেগুলো সেকেন্ডের হিসাবে পুড়তেছে, সেকেন্ডে মারা যাচ্ছে মানুষ। তো আমি ওখানে মেসেজ পাইলাম, 30 সেকেন্ডের মধ্যে আমার গাড়ি বের হলো, ওখান থেকে এখানে আসতে 5 মিনিট সময় লাগলো। তাহলে আগুন কয়টার সময় লাগলো? 3টায়। ফায়ার সার্ভিস কয়টায় পৌঁছাইলো? 3:35-এ। তা আপনি তো স্বাভাবিক ধরে রাখছেন আগুন 3টার সময় লাগছে, 3:30 ফায়ার সার্ভিস আসছে। ফায়ার সার্ভিস কি বিলম্বে আসছে নাকি তাড়াতাড়ি আসছে বলেন? কেন তাড়াতাড়ি আসলো? বিলম্বেই তো আসলো। 3টায় আগুন লাগছে, আপনি 3:30 মেসেজ দিচ্ছেন, 3:35-এ আসছে। আপনি তো গড়ি ধরে রাখছেন যে 3টার সময় আগুন লাগছে, আর কয়টার সময় ফায়ার সার্ভিস পৌঁছলো? তাইলে ফায়ার সার্ভিস এখান থেকে এখানে আসতে কি 35 মিনিট সময় লাগে? সময় লাগছে কয় মিনিট? 5 মিনিট। বাট আপনি আমাকে খবরই দিচ্ছেন আধা ঘন্টা পরে, 30 মিনিট পরে আগুন লাগার। সে কারণে বলে যে ফায়ার সার্ভিস বিলম্বে আসছে। কিন্তু আপনার বোঝা উচিত যে মেসেজ পাওয়ার কয় মিনিট পরে ফায়ার সার্ভিস পৌঁছলো, ওই সময়টা আপনাকে কাউন্ট করা লাগবে। আর সে কারণে ফায়ার সার্ভিসের নাম্বারটা জানা খুবই জরুরি, এবং আপনার লোকেশান বলে দেওয়া খুবই জরুরি, যে এখানে কী পরিস্থিতি বা কোন সিচুয়েশনে আমরা আছি। আগুন লাগলো তেজগাঁও, ধরেন আপনাদের ইউনিভার্সিটির সামনে আগুন লাগলো, আপনি বললেন যে তেজগাঁ আগুন লাগছে ভাই তাড়াতাড়ি আসেন, বইলা ফোন রেখে দিলেন, কোথায় আসবে ফায়ার সার্ভিস বলেন? বা আপনার গুলশান বাসা, আপনি মেসেজ দিলেন যে ভাই গুলশানে আগুন লাগছে, আপনি তাড়াতাড়ি আসেন। এখন ফায়ার সার্ভিস গুলশানে গিয়ে কোথায় আগুন নিভাবে, কোথায় খুঁজবে? আপনাকে বলতে তো হবে ঠিকভাবে।
আপনার লোকেশনটা বলা লাগবে যে গুলশান শুটিং ক্লাব, গুলশান আজাদ মসজিদ, গুলশান 1 নম্বর গোলচক্কর বা আমেরিকান এম্বাসির পাশে, এরকম একটা কিছু বলা লাগবে। তাইলে ফায়ার সার্ভিস দ্রুততার সাথে সেখানে যেতে পারবে এবং অগ্নি নির্বাপন করতে পারবে। তো আমি যেহেতু ক্লাস আছে এখানে, ফায়ারের উপর ক্লাস নিবে, আমি ক্লাস নিব না। আমি শুধু আপনাদেরকে আবারও বলবো যে আপনারা সবসময় ফায়ার সার্ভিসের সাথে থাকবেন। ফায়ার সার্ভিস যেখানে আসবে, যেখানে কাজ করবে, সেখানে ফায়ার সার্ভিসের সাথে থাকবেন, ফায়ার সার্ভিসকে সহযোগিতা করবেন। ভলান্টিয়ার হিসাবে আপনাদের যেটা দায়িত্ব, আপনি প্রথম কাজ হলো আপনার ট্রেনিং নিতে হবে। আজকে যে ব্যবস্থা করেছেন জেবিসি, আমি ওদেরকে জেসিআই, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এরকম অনেক বিষয় আছে যেগুলোর উপর ট্রেনিং দিতে পারতেন, এরপরেও ওনারা এরকম একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন, সেজন্য জেসিআইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বিষয়টা আমাদের সবার জানা উচিত, ফায়ার সেফটির বিষয় আমাদের সবার জানা উচিত। আমরা সিকিউরিটির দিক থেকে 100% আমরা সব কিছু মেনটেন করি, বাট সেফটি কিন্তু আমরা দেখি না। সেফটি এবং সিকিউরিটি একই জিনিস না, একই নাকি বলেন তো? সেফটি এবং সিকিউরিটি। আমি একটা ছোট্ট গল্প বলি। আমি একসময় ইন্সপেক্টর ছিলাম। তো আমি গার্মেন্টসের মালিক, লাইসেন্স করার জন্য ওনার কাছে গেলাম ফ্যাক্টরিতে, আশুলিয়া তার ফ্যাক্টরি। তো মালিক আমাকে বললো, আপনি আরও এর আগে কয়বার আসছেন? আমি বললাম, এর আগে আরও 2-3 বার আসছি। ওনার যে জিএম, উনি মেসেজ দিত যে ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আসছে। তো বললো যে বারবার আমার ফ্যাক্টরিতে আসেন কেন? তাই বললাম যে আপনার ফ্যাক্টরিতে তো এটা আমার দায়িত্ব, সেজন্য আমি আসি আপনাকে সচেতন করা, এবং আপনার এই ফ্যাক্টরির ভালো মন্দ দেখার দায়িত্ব সরকার আমাকে দিয়েছে আমার লাইনে, ফায়ার সেফটির দিক থেকে, সেজন্য আসি। ঠিক আছে, বলেন। ফায়ার সেফটির কোনো ব্যবস্থাই নেই। তো বললাম যে আপনি এই যে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নাই, 6 তলায় এত বড় একটা ফ্যাক্টরি, যদি আগুন লাগে তাইলে কি করবেন? উনি আমাকে পরিষ্কার জবাব দিলেন যে আগুন লাগলে তো আপনি নিবেন ফায়ার সার্ভিস, আপনার কাজ কি? আমি কেন এগুলো করবো? আর আমি করলে তাইলে আমার ফায়ার সার্ভিসের আপনার কাজ কি? আমার এটা ছিল ওনার জবাব। তো তারপরে ওনাকে অনেক কষ্ট করে নিবৃত্ত করে তারপরে আমি আমারটা বললাম যে আমাকে 2 মিনিট সময় দেন, কথা বলি। তো পরে বললাম যে আপনার বাসা কোথায়? বলে গুলশান। নিজের বাড়ি না ভাড়া থাকেন? বলে আমি নিজের বাড়ি। তো বাড়ির চারপাশে বাউন্ডারি ওয়াল আছে? আছে। গেট আছে? আছে। গেটে সিকিউরিটি আছে? আছে। রাত্রে দরজা খুলে ঘুমান নাকি বন্ধ করে ঘুমান? তো কেন রাত্রে দরজা খুলে ঘুমাবো কেন? রাত্রে দরজা বন্ধ করে ঘুমাই। খুলে ঘুমান না কেন সেটা বলেন। বলছে চোর ডাকাতের ভয় আছে, এই জন্য রাত্রে দরজা বন্ধ করে ঘুমাই। তো আপনার বাড়িতে বাউন্ডারি ওয়াল আছে, গেটে সিকিউরিটি আছে, তারপরেও দরজা খুলে ঘুমান চোর ডাকাতের ভয়ে। চোর ডাকাত দেখার দায়িত্ব কার? চোর ডাকাত তো পুলিশ দেখবে, আইন শৃঙ্খলা বাহিনী চোর ডাকাত পাহারা দিয়ে রাখতেছে, তার দরজা বন্ধ করে ঘুমান কেন? বুঝতে পারছেন বিষয়টা? তো আমি যখন এটা বলছি তখন উনি বুঝছে যে না ভাই, আপনার সাথে পারা যাইতো না, ঠিক আছে আপনি যা বলেন আমি আস্তে আস্তে করবো, আমি একবারে করব না। ফায়ার সার্ভিস যদি আগুন নিভায় তাইলে আপনি এই ব্যবস্থা, এই যে সেফটির ব্যবস্থা রাখতে বলেন, এটা রাখতে হবে। ফায়ার সার্ভিসে আসার আগ পর্যন্ত আপনাকে ফাইট করতে হবে ফায়ারের সাথে। আপনি যদি এটা না করেন, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে, তা আপনি তাও আবার ভয়ে দরজা বন্ধ করতেছেন। তো ফায়ার সার্ভিস নিয়ে তো ভয় নেই, ফায়ার নিয়ে ভয় নেই। আপনার এই হাজার হাজার কোটি টাকার সম্পদ তো সব ধ্বংস হয়ে যাবে। এই যত টাকা, এই টাকা কার মালিক কে? যারা আমরা বলি হাজার হাজার কোটি টাকার মালিক, টাকা কোথায় থাকে? এগুলা কার টাকা জানেন? এটা রাষ্ট্রের টাকা, সব আমাদের দেশের টাকা, দেশের সম্পদ। জাস্ট আপনি এটা হ্যান্ডেল করতেছেন। এই টাকা কিন্তু কারো পকেটে নেই। আছে যে হাজার হাজার কোটি টাকা, সে কিন্তু ক্যাশ টাকা পকেটে করে হাঁটে না, বা বস্তার মধ্যে টাকা নিয়ে বাসায় রাখেন। টাকা ব্যাংকে আছে, রাষ্ট্রের টাকা, দেশের টাকা। এই সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। তো আমি বলবো যে ইনিশিয়াল স্টেজে আপনাদের প্রথম আপনাকে দিয়েই শুরু করতে হবে। আপনি যখন জানবেন, আমি জানি না আমাদের যে ফায়ার সেফটির যে ইনস্ট্রাক্টর আছে উনি হয়তো কোন লাইনে আপনাদেরকে বলবেন, আমরা আমাদের লাইনে হলে আমরা আরও অন্যভাবে বলতে পারতাম। তো আপনি প্রথম আপনার সেফটি নিয়ে ভাববেন, আপনার বাড়ি বা আপনি যেই বাসায় থাকেন সেই বাসায় কি সেফটি আছে।
যে যে বাসায় আছে চিন্তা করেন, আপনারা যে যে বাসায় আছেন আপনাদের বাসাগুলো কি যদি এখনই আগুন লাগে এটা কি নিভাইতে পারবে কেউ, বা আপনারা পারবেন? বাসায় কারো কি কি আছে কিছু আগুন নিভানোর মতো? কার বাসায় আছে বলেন? আপনার বাসায় আছে তো কি আছে বাসায় বলেন তো? ফায়ার এক্সটিংগুইশার। কোনো ফ্ল্যাটে থাকেন? আচ্ছা, ফায়ার এক্সটিংগুইশার আছে। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করছেন কখনো? করেছেন? তো একজন পাওয়া গেছে অন্তত যে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করছে। আর বাকিরা? ফায়ার বল কিভাবে ব্যবহার করে? ফায়ার বল ওরা তো বলছে, আপনি করছেন কিনা? আমরা তো অনেক কিছু বলবো। আমরা ফায়ার সার্ভিস লাইনে আমরা হলাম ডাক্তার। ধরেন মনে করেন আমরা ডাক্তার, আমি আপনাকে এখানে প্রেসক্রিপশন দিয়ে যাব যে এই জিনিস আপনি করবেন, তাহলে আপনার দায়িত্ব কি? প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়া, ডাক্তার যেমন বলে। আমি প্রেসক্রিপশন দিয়ে যাই আমরা বিভিন্ন জায়গায়, আপনি ওষুধ কিনে খান না, পরে আবার বলেন যে ফায়ার সার্ভিস তো কোনো কাজ করলো না। আমি কিন্তু দিয়ে গেছি এর আগে প্রেসক্রিপশন। তো সেই প্রেসক্রিপশনটা হলো আমাদের এখন বর্তমানে যেটা, সেটা হলো ফায়ার সেফটি প্ল্যান। আপনি যে কোনো ভবন করেন, যে কোনো ইন্ডাস্ট্রি করেন, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করেন, অবশ্যই আপনার ফায়ার সেফটি প্ল্যান নিতে হবে ফায়ার সার্ভিস থেকে, এবং অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন 2003 অনুযায়ী আপনি নিতে বাধ্য। আপনি নেবেন, নিয়ে সেটা ইমপ্লিমেন্ট করবেন। এরপরে এটার উপর আপনার ট্রেনিং নেবেন, ড্রিল করবেন। এরপর আপনি আশা করতে পারেন যে আমি এবার কোনো ঘটনা ঘটলে আমি ফেস করতে পারবো। আপনারা বিল্ডিংয়ে অনেক বড় বড় নতুন বিল্ডিংয়ে গেলে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর হুজ বক্স, ভিতরে ডেলিভারি হুজ আছে। আপনাদের এই বিল্ডিংয়ে আছে নাকি? স্টুডেন্ট যারা আছেন দেখছেন এরকম ফায়ার ফাইটিংয়ের? তাইলে এখন এই 10 তলায় যদি আগুন লাগে আমাদের কি হবে বলেন? আমি তো 34 বছর যাবত আগুন নিবেই, আমি কি করব এখানে? যদি এখন আগুন লাগে, আমি এই 10 তলায় আছি, আমি কি করতে পারবো? আপনারা সবাই আমারে ধরবেন দৌড়ে আসা যে ফায়ার সার্ভিসের লোক নিবেন আগুন, আপনি আগুন নিবেন, আমি কি নিবাইতে পারবো? আমার তো অস্ত্র লাগবে। অস্ত্র থাকলে আপনি বলবেন এবার গুলি করেন, তাইলে আমি গুলি করতে পারবো। তো এই ভবন সম্পর্কে আপনারা বলতে পারলেন না কেউ কিছু। এটা একটা অত্যাধুনিক ভবন এবং একটা হাইরাইজ ভবন, হাজার হাজার স্টুডেন্ট এখানে আছে। তো সুতরাং আমাদের নিজের দিক থেকে চিন্তা করা লাগবে যে আমি সেফ থাকার জন্য, আমার পরিবেশকে সেফটিতে রাখার জন্য, আমার ভবনকে সেফটিতে রাখার জন্য আমার কাজ করা লাগবে। এছাড়া কখনো নিজে যদি চেষ্টা না করি, আপনারা অনেকেই বলেন আমাদের দেখবেন বেলি রোডে মানুষ মারা গেছে, ওখানে গেছেন নাকি কেউ? কাচ্চি ভাই গেছেন? গুড, আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ, না বুঝছি তো, সেদিন গেলে তো আমাদের কাঁধেই থাকতো বডি, সেদিন গেলে তো ওই আমরা দেখতাম। আমরা বসুন্ধরা সিটিতে যাই সবাই, বসুন্ধরা সিটি চিনি তো সবাই? খাবার দাবারের দোকান কোথায় আছে? কোন ফ্লোরে? 8 ফ্লোরে ফুড কোর্ট, প্রচুর পরিমাণ খাবার দাবার চলছে। ওখানে খাবার অর্ডার দিয়ে আধা ঘন্টা দাঁড়ায় থাকা লাগে, আবার সিট পাওয়ার জন্য আধা ঘন্টা দাঁড়ায় থাকা লাগে। আমি জীবনে একবার গেছি ওখানে দেখার জন্য আসলে। এখন এই ফুড কোর্টে যদি আগুন লাগে, ওখানে যারা উঠে তারা কিভাবে নামবে? তারা কিন্তু কোনো রাস্তা চিনে না, শুধু লিফট চিনে একটা। তো আমার বিশ্বাস এই ইউনিভার্সিটিতে যারা পড়ে 9 তলায় 10 তলায় কীভাবে উঠতে হবে বা কিভাবে নামতে হবে লিফট ছাড়া ম্যাক্সিমামই এটা জানে না, ম্যাক্সিমাম জানে না এটা। এখন এই ফুড কোর্টে যদি আগুন লাগে, শত শত মানুষ থাকে ওখানে, শত শত ছেলে মেয়েরা ওখানে থাকে। আগুন লাগলে কি করবে? সবাই লিফটের কাছে যাবে দৌড়ে। আগুন লাগার সাথে সাথে লিফট বন্ধ, লিফট কিন্তু চলে না। তাহলে কিভাবে নামবে? ইমার্জেন্সি এক্সিট বা যে ফায়ার স্টিয়ার যেটা থাকে, সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নামতে হবে। এখন আমি যদি এই সিঁড়ি না চিনি, কোন দিকে যাব? আমার যদি এই সিঁড়ি চিনার মতো কোনো সাইন না থাকে, সাইনেজের কথা বলছি, যেখানে ইমার্জেন্সি এক্সিট লেখা থাকবে, ডানে বামে অ্যারো দেওয়া থাকবে,
এগুলো যদি না থাকে আমি কিভাবে যাব, কিভাবে আসব? আমাদের বেলি রোডে 8তলা বিল্ডিং, বেশি খুব একটা বড় বিল্ডিং না এবং ছোট একটা বিল্ডিং। এত লোক ওখানে মারা যাইতে পারে এটা আমরাই চিন্তা করি নাই। আগুন লাগার আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসছে, খুবই ছোট আগুন আমাদের দৃষ্টিতে, বাট জীবন চলে গেল কতগুলো। আমি প্রথমেই বলছিলাম একটা জীবন কিন্তু হাজার হাজার কোটি টাকা দিয়েও আপনি একটা জীবন কিন্তু তৈরি করতে পারবেন না। যাদের মারা গেছে, যেই ফ্যামিলির লোকজন মারা গেছে, তারা বুঝতেছে যে কি অবস্থা। আমরা তো শুধু সংখ্যা গণলাম যে 46, 45 বা লাইক দ্যাট, এরকম লোক মারা গেছে। ডেড বডিগুলো আমরা নামিয়েছি অক্ষত অবস্থায়, প্রতি সবকটা ডেড বডি, মাত্র 3টা ডেড বডি হলো আগুনে পুড়ে মারা গেছে যারা, আর বাকি সব সাফোকেশনে মারা গেছে, একদম অক্ষত, সব পুরো বডি অক্ষত, কিছুই হয় নাই। পাশে মোবাইল বাজতেছে, ও মোবাইলের পাশে শুয়ে আছে, ভ্যানিটি ব্যাগের ভিতরে মোবাইল বাজতেছে। আমরা বেশ কয়েকটা মোবাইলে দেখছি, ম্যাক্সিমাম মোবাইলে আব্বু আম্মু দিয়ে সেভ করা মোবাইলে নাম্বার, মোবাইল বাজতেছে কিন্তু ডেড বডি আমরা নামাচ্ছি, সবগুলো মোবাইল বাজতেছে। এবং যেই ফ্লোরে মারা গেছে, যেখানে মারা গেছে, সেখানে কোনো আগুন যায় নাই, শুধুমাত্র একটু হালকা তাপ গেছে আর হলো একটু ধোঁয়া ঢুকছে। এই ধোঁয়ার কারণে সাফোকেশনে মারা গেছে। তা আমরা কোনো মৃত্যু কামনা করি না। এই ভবনে যদি 2টা সিঁড়ি থাকতো, এই ভবনে যদি ইমার্জেন্সি এক্সিট থাকতো, এই ভবনে যদি সাইনেজ থাকতো, এই ভবনে যদি অ্যালার্ম সিস্টেম থাকতো, ফায়ার প্রোটেকশন এবং ডিটেকশন সিস্টেম থাকতো, তাইলে এই ভবনে এত লোক মারা যাওয়ার কোনোই সম্ভাবনা ছিল না। আমাদেরও খুব কষ্ট লাগে। আমরা যখন ডেড বডি বের করি, আমরা যখন মানুষের কান্না দেখি, আমাদেরও খারাপ লাগে, কিন্তু আমাদের কিছু করার নাই। আমরা যখন বলি আমাদের কথা কেউ গুরুত্ব দেয় না, খুব কম মানুষই গুরুত্ব দিয়ে থাকে। গুরুত্বটা আপনাকেই দেওয়া উচিত। একজন মানুষ যখন জীবন মরণের সন্ধিক্ষণে থাকে, এই মানুষের যে ইমপ্রেশন, সেটা ফায়ার সার্ভিসের লোকেরাই দেখে। রানা প্লাজায় মানুষ আটকা পড়েছে, মেয়েরা বলতেছে আমার হাত কাটতে ফেলেন, আমার পা কাটতে ফেলেন, তবু আমাকে বের করেন। যে হাত আটকে আছে, এটুক একটা স্ল্যাব পরে আছে, হাত সে বের করতে পারতেছে না। তার ধারণা কিছুক্ষণ থাকলে তো আমি মারা যাবো, আমার হাত কাটতে ফেলেন, তাও আমাকে বের করেন। আমাদের সামনে বাইরের লোক কিছু যারা বটি আছে না, মাছ কাটে, বটি দা দিয়ে মানুষের হাত পা কাটছে এবং বের করে নিয়ে আসছে, কিন্তু ফায়ার সার্ভিস এই কাজটা করে না। এটা আমরা করি না। আমরা একজন মানুষকে অক্ষত বের করতে চেষ্টা করি, সময় লাগে, আমরা বুঝি যে সে কতক্ষণ বাঁচবে এবং কতক্ষণ বাঁচার সম্ভাবনা আছে, সে অনুযায়ী আমরা কাজ করি। এবং কার কাজ আগে করব, কার কাজ পরে করব, কাকে আগে বের করব, কাকে পরে বের করব, এই জিনিসটা আমরা ভালো বুঝি। একজন লোকের ধরেন পা ভেঙে গেছে, সে খুব জোরে চিৎকার করতেছে আমাকে বাঁচাও বাঁচাও, মানে শেষ অবস্থা। আরেকজন লোক অচেতন অবস্থায় পড়ে আছে, কিছুক্ষণ পর মারা যাবে, কিছু বলতে পারতেছে না। আমি কাকে আগে ট্রিটমেন্ট করব, কাকে আগে বের করব? কিন্তু আমাদের সাধারণ মানুষ যারা, আমরাই সবাই যারা আমাদের ডিস্টার্ব করে, তারা তো আমাদেরই ভাই, আমাদের বন্ধু, বাপ চাচা। আমাদের উপর চড়াও হয় যে এই লোকটা কান্না করতে করতে মারা যাচ্ছে, এই লোকটাকে নামার করে কোন লোক নিয়ে টানাটানি শুরু করছে। আপনি তো বুঝেন না যে আপনি কাকে রেস্কিউ করবেন, আপনি তো বোঝেন না যে কোন জিনিসটা আপনাকে বের করবেন, আপনি তো বোঝেন না আগুন কিভাবে নিভাতে হবে। আগুন যখন নিভাইতে থাকি আমরা, অনেক সময় দেখবেন যে আমরা যেখানে আগুন লাগছে সেখানে পানি না দিয়ে তার পাশে পানি দিচ্ছি। আমাদের উপর লোকজন চড়াও হয়, এই যে ফায়ার সার্ভিসের লোক কোনো কাজ জানে না, কিছুই পারে না, কোথায় আগুন লাগছে কোথায় পানি দেয়। আমি ওখানে কেন পানি দিচ্ছি সেটাও আমার জানা আছে। গতকালকের কথাই বলি, লালবাগে যেই ফ্যাক্টরিতে আগুন লাগছে, লালবাগের অবস্থা তো জানেন, একটা বিল্ডিংয়ের সাথে আর একটা বিল্ডিং খুবই কনজাস্টেড। তো ওখানে বিল্ডিংয়ের চারিদিক থেকে পানি দিচ্ছিল। আমি যাওয়ার আগে আমি ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে যেখানে আগুন জ্বলতেছে সেখানে জ্বলতেই থাকবে, বাট তোমরা বিল্ডিংয়ের চারপাশে পানি দিতে থাকো। আগুনের ফ্লেম যখন জানালা দিয়ে বের হয় বা দরজা দিয়ে বের হয়, আশেপাশে যদি কোনো দাহ্য বস্তু থাকে আগুনটা সেখানে লাগে। তো আমার কথা হলো যে ফ্লেম যা বের হচ্ছে, ফ্লেম আটকাইতে চেষ্টা করো, ভিতরে জ্বলুক। এখন আপনি যদি মনে করেন যে এই ভাই আগুন লাগছে, কই আপনারা পাশে এদিক সেদিক পানি দিচ্ছেন কেন? কেন পানি দেই? আমাদের যে মূল উদ্দেশ্য এই ডিপার্টমেন্টের, কম ক্ষতি বেশি সেভ।
ক্ষতির পরিমাণ কম হবে, সেভ করতে হবে বেশি। যেখানে আগুন লাগছে সেটা তো পুড়ছে, সে তো পুরা যাবেই, কিন্তু আমরা যাওয়ার পরে যাতে আর একটু আগুন ছড়াতে না পারে, স্প্রেড করতে না পারে, আমরা সেই কাজটা করি। তো এটাও অনেকে বুঝে না। তো যাই হোক, এখন কথা হলো যে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিস হলো এমন একটা ডিপার্টমেন্ট যারা রাত দিন 24 ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য প্রস্তুত থাকে। আপনি দেখবেন ফায়ার সার্ভিস একটা লোক যে থাকে ডিউটিতে, সে আমাদের একজন ফায়ার ফাইটার মাত্র। সে কিন্তু হাজার হাজার কোটি টাকার এই গাড়ি, পাম্প, মানুষ সব মুভ করে দিতে পারে একক ক্ষমতায়। তো ফায়ার সার্ভিস হলো, ফায়ার সার্ভিসের মূল মন্ত্র হলো স্পিড, স্যাক্রিফাইস অ্যান্ড সার্ভিস। এই তিনটা হলো মূল মোটো, তিনটা এস। কি বলছি? গতি, সেবা এবং ত্যাগ। এই গতি, সেবা, ত্যাগের মূল মন্ত্রে দীক্ষিত হয়ে ফায়ার সার্ভিস মানুষকে সেবা দেওয়ার জন্য রাত দিন 24 ঘন্টা প্রস্তুত থাকে। ফায়ার সার্ভিসের কাজ কি বলতে পারবেন? এইটুক কথা বলার পরে এখন জিজ্ঞাসা করব, ফায়ার সার্ভিসের কাজ কি? কেউ বলেন তো দেখি, বলতে পারেন কিনা? লাইফ সেভিং, যে কোনো দুর্যোগ মোকাবেলা। আর কি বলেন যে ফায়ার সার্ভিস কি কাজ করে? আমরা শহরে থাকি, আমরা তো জানি যে ফায়ার সার্ভিস কি কি করে। ফায়ার সার্ভিসের কোনো কাজ নাই। ফায়ার সার্ভিসের কাজ হলো ঘুমানো আর খাওয়া আর আগুন নিবানোর পরে যাওয়া। সবাই এটার সাথে একমত। কিন্তু ফায়ার সার্ভিসের কাজ কি? ঘুমানো আর খাওয়া আর আগুন নিবানোর পরে যাওয়া, আগুন নিবার পরে যাওয়া। আমিও বলছি এক সময় চাকরিতে ঢুকার আগে, আগুন নিবানোর, আগুন নিপছে, এখন ফায়ার সার্ভিস আসছে। একমত আমার সাথে সবাই? একমত না? একমত, একমত। আমরা পরিস্থিতি দেখলে বুঝি তো। আজকের পরে আর একমত থাকবেন না। তো ফায়ার সার্ভিস আগুন নিবানোর পরে যায় না, ফায়ার সার্ভিস খায় আর ঘুমায়। এই কথাও প্রচলিত ছিল এক সময়, কিন্তু এই কথাও ঠিক ছিল না যখন প্রচলিত। এখন নাই, এখন মানুষ সব বুঝে। মনে করেন ফায়ার সার্ভিস ঘুমায়, খায় আর ঘুমায়। ফায়ার সার্ভিসে যারা চাকরি করে তারা মানুষ তো নাকি? তারা তো সবাই মানুষ, রক্ত মাংসে গঠিত মানুষ। কেউ আপনার ভাই, কেউ চাচা, কেউ মামা, কারো বাবা, কারো ভাই, এরা তো ফায়ার সার্ভিসে চাকরি করে। এখন আগুন লাগলে আপনি যদি মনে করেন ফায়ার সার্ভিসের একজন লোক আগুনে ফেলাই দিলে আগুনটা নিববে, তাইলে আপনি এটা করতেই পারেন। কথা হলো ফায়ার সার্ভিস ঘুমাইই থাকবে। ফায়ার সার্ভিসের লোক সব দেখবেন এখন আমাদের ব্যারাকে গেলে সবাই ঘুমায় আছে। ঘুম থেকে জাগ্রত করবে কে? কে জাগাবে ঘুম থেকে? কে? আমরা। অফকোর্স ফায়ার সার্ভিসকে অ্যাক্টিভেট করতে হবে আমাকে, যে ভাই এই জায়গায়, এই ফ্যাক্টরি বা ইউনিভার্সিটি বা এরকম প্রতিষ্ঠান, এই বা এই রোডে আগুন লাগছে, আপনারা তাড়াতাড়ি আসেন। দেখবেন ফায়ার সার্ভিস, আপনি গড়ি ধরেন, গড়ি ধরে যদি কোনো দিন চেক করতে চান আমাকে বললেন, আমি আপনার সাথে দাঁড়ায় থাকবো। আপনি মেসেজ দিবেন যে গাড়ি কতক্ষণ সময় আপনার কাছে পৌঁছে। বাংলাদেশের যে কোনো ফায়ার স্টেশনে আপনারা টেস্ট করতে পারেন। তো ফায়ার সার্ভিসকে জাগ্রত করতে হবে। জাগ্রত করতে কিভাবে করে সেটা জানতে হবে। এখন আপনারা কেউ নাম্বারই জানেন না, কিভাবে জাগ্রত করবেন? সে তো ঘুমাই থাকবে। তো এই জিনিসটা আমাদের জানতে হবে। আর ফায়ার সার্ভিসের কাজ হলো, যেটা আমি বলছিলাম, অনেকে অনেকভাবে বলছেন, আপনাদের সাথে আমি একটু যোগ করতে চাই। সেটা হলো ফায়ার সার্ভিসের কাজ হলো, প্রথম কাজ হলো, আমরা আগুন নিবানোর কথা বলি সবাই, এই একটা কাজই আমরা দেখি বেশি। ফায়ার সার্ভিসের কাজ হলো আগুন নিবানো। দ্বিতীয় কাজ হলো উদ্ধার করা বা রেস্কিউ করা। দ্বিতীয় কাজ হলো রেস্কিউ করা। এই রেস্কিউ আমরা বিভিন্ন জায়গা থেকে করে থাকি, জানেন তো এটা? আমরা আগুন থেকে যেমন রেস্কিউ করি, বিল্ডিং কলাপস হলে সেখান থেকে রেস্কিউ করি, আমরা লঞ্চ ডুবলে সেখানে রেস্কিউ করি, প্লেন ক্র্যাশ হলে রেস্কিউ করি, ট্রেন অ্যাক্সিডেন্ট রেস্কিউ করি, বাস অ্যাক্সিডেন্ট রেস্কিউ, যত রকম রেস্কিউ। সরকারের স্বীকৃত একমাত্র প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস, যারা সরকারি সংস্থাগুলোর মধ্যে যে কোনো দুর্ঘটনায়
ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করে থাকে, সেটা হলো ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস যাওয়ার পর ওখানে গিয়ে দেখে যে কী ধরনের ঘটনা, ইনসিডেন্ট কী ধরনের, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তারা সরকারের অন্যান্য যে সমস্ত সহযোগী অর্গানগুলো আছে আমাদের, তাদেরকে আমরা মেসেজ দিই যে এই জিনিস লাগবে, এখানে বিস্ফোরক অধিদপ্তরের লোক লাগবে, মেডিকেলের লোক লাগবে, পুলিশ লাগবে, র্যাব লাগবে, সেনাবাহিনী লাগবে, কি লাগবে এগুলো সব আমরা তখন ওখান থেকে রিকোয়ারমেন্ট দিই। সে অনুযায়ী সরকার অন্যান্য সকল ডিপার্টমেন্টকে ডেপ্লয় করে। তাইলে ফায়ার সার্ভিসের কাজ হলো অগ্নি নির্বাপন করা এবং উদ্ধার করা। এরপরে পাশাপাশি আরেকটা কাজ আমরা করি। ধরেন আমি উদ্ধার করলাম একজন লোককে, উদ্ধার করে তাকে কি করব? ভবন থেকে রেস্কিউ করে নিচে নামাইলাম, তাকে কি করব? তখন নিচে ফেলায় রাখবো? তাকে হসপিটালে পাঠাবো, হাসপাতাল বা ক্লিনিকে পাঠাবো। এবং এই হাসপাতাল বা ক্লিনিকে পাঠানোর সময় যেই সময়টুকু গুরুত্বপূর্ণ সময়, এই সময়টুকুতে আমরা ফার্স্ট এড দিয়ে থাকি বা প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি। একজনের ধরেন শ্বাসকষ্ট হচ্ছে, তাকে আর্টিফিশিয়াল রেসপিরেশন দিই আমরা। একজনের ব্লিডিং হচ্ছে, তার ব্লিডিং বন্ধ করার জন্য চেষ্টা করি। এই কাজগুলো করতে করতে আমরা হাসপাতালে বা ডাক্তারের কাছে পৌঁছাই। ডাক্তারের কাছে দেওয়ার পর বাকিটা ডাক্তারের দায়িত্ব। যেটা বলছিলাম, যে কোনো দুর্ঘটনায় ফার্স্ট ইমপ্রেশন আমরা দেখি, দ্বিতীয় পর্যায়ে যারা দেখে তারা হলো ডাক্তার। তো এই তাইলে তিনটা মূল কাজ হলো অগ্নি নির্বাপন করা, উদ্ধার করা এবং প্রাথমিক চিকিৎসা করা। এই তিনটা হলো মূল কাজ। এরপরে যে কাজটা করি আমরা, যে কাজটা এখন আমি করতেছি, আজকে তো শনিবার, জানেন তো, শনিবার না? ভার্সিটি খোলা, এই ভার্সিটি খোলা না? ভার্সিটি তো খোলা, শিক্ষা প্রতিষ্ঠান খোলা। আমি তো সরকারের চাকরি করি, আমার কি আজকে ছুটি নাকি অফিস ডে বলেন? শনিবার জানেন তো সবাই, শুক্র শনি সরকারি ছুটি না? তাও জানেন না? শুক্র শনি সরকারি ছুটি। ছুটির দিন সারা রাত্রে আমি আগুনে ছিলাম এবং ওখান থেকে 8:30টার সময় আসছি, আবার এখানে আসছি আপনাদের এখানে। এই কাজটা কেন করছি আমি? এই কাজটা করার উদ্দেশ্য হলো, আমি কিন্তু এখানে না আসলেও পারতাম, ওই ভাই আমাকে বলছে আমি আসছি, আমি নাও করে দিতে পারতাম। আমি চিন্তা করলাম আমার বাসার কাছে যখন কথা বলার একটু সুযোগ পাইছি, বলে আসি। আমার এই কথাগুলো বলার পর আপনারা যদি সচেতন হন, আপনার পুরো জীবনে একবারও যদি এই ট্রেনিং আপনি কাজে লাগাইতে পারেন, তাও আপনি সাকসেস হবেন, আমি সাকসেস হব। আমার এই কষ্ট করে বলা এবং আপনাদের এই কষ্ট করে শোনাটা তখনই সাকসেস হবে। আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন, যেখানেই থাকেন, আপনি মনে করেন সুনামগঞ্জে আছেন, আপনার বাড়ি মংলাতে, বাড়ি খুলনায়, আপনি যদি আপনার বাড়ির আশেপাশে কোথাও আগুন লাগে, আপনি ওখান থেকে ফায়ার সার্ভিসকে অ্যাক্টিভেট করতে পারবেন। সিস্টেম এখন আছে। আপনি জাস্ট লোকেশন দিবেন, আমাদের কন্ট্রোল রুমে বলবেন, আপনার ওই দুর্ঘটনার নিয়ারেস্ট ফায়ার স্টেশন আপনার ঘটনাস্থলে গিয়ে পৌঁছবে। শুধু এই জিনিসটাও যদি আপনি মাথায় থাকে, যে কোনো দুর্ঘটনায় আপনি জীবনে একবারও যদি কাজে লাগাইতে পারেন, তাইলেই আমরা সাকসেস হব এখানে যারা আজকে আছি। আর তখনই আমাদের এই কষ্ট করে বলা এবং শোনাটা সাকসেসের রূপ নেবে। তো আমাদের ফায়ার সার্ভিসের কর্মকাণ্ড সম্পর্কে আপনাদের একটু জানা লাগবে। আমরা অগ্নি নির্বাপন বলছি, উদ্ধার বলছি, প্রাথমিক চিকিৎসা করি, এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, ট্রেনিং দেই, আমরা ড্রিল করাই, বিভিন্ন রকম ফায়ার ড্রিল আছে। তো আমি আশা রাখি আমাদের ল ডিপার্টমেন্টের স্যার আছেন এখানে, তো উনি উদ্যোগ নিয়ে আমাকে বলছিল, আগেই একটু উদ্যোগ নিয়ে আপনাদের ভিসি মহোদয়ের সাথে প্রয়োজনে আমরা কথা বলবো, আপনারা আমাদেরকে যদি সময় দেন। আমরা চাই ইউনিভার্সিটিতে আমরা একটা প্রোগ্রাম করব এবং ইউনিভার্সিটিতে বড় করে প্রোগ্রাম করব। আমরা শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অহরহ আমাদের প্রোগ্রাম চলে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ওই দিক থেকে অনেক পিছানো, আমি জানি না কেন, জীবনের মূল্য নাই মনে হয় প্রাইভেটের যারা আছে নাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কটা হলে আমরা ট্রেনিং করেছি, মেয়েদের হলে সহ ড্রিল করিয়েছি আমরা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি থেকে চিঠি আসে, এখন যিনি বিসি ডক্টর মাকসুদ কামাল, এই স্যারের সাথে আমরা সরাসরি কাজ করছি। আমাদের 3 থেকে 4 বছর উনি আমরা একই সাথে কাজ করছি। আমাদের দেখবেন ভলান্টিয়ার আছে, দেখছেন আপনারা, হলুদ ড্রেস পরে আমাদের ভলান্টিয়ার আমাদের সাথে কাজ করে। সিডিএমপি নামে একটা প্রজেক্ট ছিল, কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্টের, এই প্রোগ্রামের উনি ডাইরেক্টর ছিলেন ডিজাস্টার মন্ত্রণালয়ের অধীন। তখন আমরা একসাথে কাজ করেছি, উনি আমরা একই গাড়িতে বহু জায়গায় ঘুরেছি আমরা,
এই ভলান্টিয়ার ডেভেলপ করছে ফায়ার সার্ভিস। মাননীয় প্রধানমন্ত্রী ৬২,০০০ ভলান্টিয়ার তৈরির জন্য দিক নির্দেশনা দিয়েছেন, সেটা তৈরি হচ্ছে, এখনও কন্টিনিউ আছে। আগে বেশি ছিল, এখন কিছুটা কম আস্তে আস্তে হচ্ছে। তো উনি জানে যে কি হইলে কি হয়, সে কারণে উনি যখন প্রভোস্ট বা উনি যখন ডিন, তখন থেকেই আমাদেরকে চিঠিপত্র দিত, এবং ওনার সহযোগিতায় আমরা সব ইউনিভার্সিটির সব হলে ট্রেনিং করেছি। কিন্তু তা আমি আশা রাখবো, আপনাকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর ক্যাম্পাস, এখানে সেফটির 20 থেকে দেখেন, সিকিউরিটি কিন্তু 100% আছে আপনাদের। ও যেটা বলছিলাম, সেফটি এবং সিকিউরিটি। আপনি কোথাও যদি গার্মেন্টসে আগুন লাগে, যে সিকিউরিটির লোক আছে গেটে, তার প্রথম কাজ হইল কলাপসিবল গেটে তালা দিয়ে দেওয়া। কারণ কি, তাকে ওই তালা দিয়ে দেওয়ার জন্যই রাখা হয়েছে বেতন দিয়ে, যে তুমি এই ফ্যাক্টরি থেকে একটা সুতোও যাতে বাইরে যাইতে না পারে, এটা দেখার দায়িত্ব তোমার। তাহলে সে কি করবে? আগুন লাগলে মানুষ কেউ ল্যাপটপ নিয়ে যাবে, কেউ কম্পিউটার নিয়ে যাবে, কেউ কাপড়ের গাইড একটা নিয়ে গেল, একটা রোল নিয়ে গেল, নিয়ে যেতে পারে না। তার দায়িত্ব হলো এটা ঠেকানো, সেই জন্য সে কলাপসিবল গেট বন্ধ করে দিচ্ছে। মানুষ যে মারা যাবে এটা তার মাথায় নেই, সে সিকিউরিটি দেখতেছে 100%। মানুষ 20 জন মারা গেল, মালিক যদি বলে কি হয়েছে, বলে সিকিউরিটি দেখছি তো, 100% দেখছি, কেউ কিছু নিয়ে যেতে পারে নাই। তো মানুষ যে মারা গেল ওটা তো আমার দায়িত্ব না, দেখ মাল দেখার দায়িত্ব আমার। এটা হলো আমাদের মানসিকতা। বাট সেফটি কমপ্লিট আলাদা জিনিস। সেফটিতে যারা সেফটি নিয়ে যারা কাজ করে, তারা সবসময় মানুষের চিন্তা আগে করে, জানের চিন্তা আগে, মালের চিন্তা পরে। সুতরাং সেফটির দিক আপনাকে দেখতেই হবে। আমাদের দেশ অনেক এগিয়েছে, এই দেশকে সুরক্ষিত রাখা এবং আমাদের সম্পদকে সুরক্ষিত রাখার জন্য সেফটির কোনো বিকল্প নাই। গার্মেন্টস ফ্যাক্টরিতে গেলে আমরা দেখি যে প্রোডাকশনের জিএম, সে বেতন পায় 3 লাখ, আর যিনি কমপ্লায়েন্সের জিএম, সে বেতন পায় 1 লাখ। 1 লাখ প্রোডাকশানে পায় কত? 3 লাখ। কারণ কি? প্রোডাকশান তো স্বর্ণের ডিম দেয় প্রতিদিন হিসাব দিচ্ছে, আজকে 3 কোটি দিলাম, কালকে 4 কোটি, পরশুদিন 5 কোটি হিসাব। আর যে কমপ্লায়েন্স, সে প্রতিদিন বলে আমাকে টাকা দেন, ওখানে হাইড্রেন্ট নষ্ট হয়েছে আমাকে টাকা দেন, ওখানে হুজ পাইপ একটা কিনতে হবে আমাকে টাকা দেন, আমার ব্রাঞ্চ পাইপ নষ্ট হয়েছে আমার টাকা দেন, অ্যালার্ম 3টা বাজে না ঠিক করতে হবে। ও খালি খরচ করছে। আর কমপ্লায়েন্সের যে প্রোডাকশানে, সে খালি টাকা দিচ্ছে মালিককে, উৎপাদন করতেছে। কিন্তু আপনার চিন্তা করতে হবে, আপনার এই প্রোডাকশান সহ আপনার এই ফ্যাক্টরি একদিন এই কমপ্লায়েন্স না হইলে একদিন পুরোটা ধ্বংস হয়ে যেতে পারে। যদি কমপ্লায়েন্স না হয়, আপনার সম্পদ একবারে ধ্বংস হয়ে যাবে। তো সব ক্ষেত্রেই সেফটির যারা কাজ করে তারা একটু পিছিয়ে আছে। তো এখন আমরা আগাচ্ছি, আস্তে আস্তে আমরা বুঝতেছি আমাদের অনেক সময় অনেক নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের মানুষ মারা যাচ্ছে, আগুন লাগলেই মানুষ মারা যায়। বেল রোডের কথা আবারও বলি, 2 তলায় মানুষ মারা গেল, আমাদের মাথার উপরে, একটা ফ্লোর উপরে। আমাদের খুব খারাপ লাগছে ওই দিন, যে আমরা এত বিল্ডিং যদি 20 তলা 18 তলা হইতো, যে মানুষ অনেক উপরে, তাইলে একটা কথা ছিল। 2 তলায় দোতলায় মানুষ মারা গেল। আমরা কিন্তু 4 তলা 5 6 তলা 7 তলা প্রথম সার্চ করছি, নিচে তো মারা যাওয়ার সম্ভাবনা কম। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একজন টিচারও আটকা পড়ছিলেন ওখানে, দেখছেন নিশ্চয়ই ইউটিউবে। উনি ওনার ফ্যামিলি 2 মেয়ে এবং ওনার ওয়াইফ, উনি সহ ছাদে আটকা ছিলেন। উনি পরিবেশ বিজ্ঞানী পড়ান। উনি বলতেছিলেন যে আমি বাতাসের গন্ধে আমি বুঝতে পারি যে এটা কিসের আগুন। আগুন যখন লাগছে, মানুষ ভিতরে হুড়াহুড়ি করে গন্ধ পাচ্ছে, সবাই খাওয়া দাওয়ার মধ্যেই আছে, আগুন কিন্তু লাগছে নিচতলায়। যেখান দিয়ে ঢুকবেন মার্কেটের বিল্ডিংয়ে, এখান থেকে শুরু এই পর্যন্ত, এই মাঝামাঝি হলো সিঁড়ি। আপনার 6-7টা দোকান পার হয়ে এরপর হলো সিঁড়ি, সিঁড়ির পাশে লিফট, এখানে দোকান, সিঁড়ির এই পাশেও দোকান। এই দোকানটার মধ্যে আগুন লাগছে। আগুন লাগার পর আগুন সোজা উঠছে উপরের দিক উঠছে ছাদে গিয়ে আগুন কি করবে, কি করছে, আগুন ছাদে গেছে। ছাদে গেলে আগুন এদিকে গেছে, এদিকে গেছে। ছাদে গেলে আগুনটা কি করবে, ছড়াবে, 2 দিকে যাবে।
এই পাশে যেগুলো গেছে আগুন, আগুন তাপ ধোঁয়া যাই বলি, এই পাশে যারা গেছে সে গিয়ে পাইছে চিমনি একটা, চিমনি মানে সিঁড়িটা হয়েছে চিমনি। আগুন তো ঊর্ধ্বমুখী, সবসময় উপরে উঠবে। এদিকে গিয়ে সে সিঁড়ি দিয়ে উঠছে উপরে, আর এই পাশ দিয়ে সে আইসা বাইরের দিকে যখন উঠছে তখন সে পাইছে বাইরের সব সাইনবোর্ডগুলো, প্যানাফ্লেক্সের সাইনবোর্ড আমরা বানাই না খুব সুন্দর, এই সাইনবোর্ড পাইছে। সাইনবোর্ড পাওয়ার পর সাইনবোর্ড দিয়ে 6-7 তলা পর্যন্ত একবারে উঠে গেছে মুহূর্তের মধ্যে, আর সিঁড়ি দিয়ে আগুন ধোঁয়া এবং তাপ একসাথে উঠছে। যারা মারা গেছেন তারা সিঁড়িতে আসতেছিলেন, যখনই সিঁড়ির কাছাকাছি আসছেন দেখছেন যে প্রচুর পরিমাণ ধোঁয়া, তাপ এবং হিট উপরের দিকে উঠতেছে। তারা আবার পিছনের দিকে ব্যাক করছেন, পিছনে ব্যাক করে একটা রুম পাইছে, যেই রুমের ভিতরে ঢুকছে দেখছে যে কোনো কিছু নাই, সবাই ওই রুমে ঢুকছে। আর ওই সময় অবস্থা এরকম দাঁড়ায়, একজন যেদিকে দৌড় দিবে সবাই ওদিকে দৌড় দিবে, সেন্স কাজ করে না। তো যেই রুমের মধ্যে গেছে ওই রুমের মধ্যে প্রথম ধোঁয়া তাপ কিছুই ছিল না, পরে হয়তো সিঁড়ি দিয়ে উঠার সময় সামান্য ধোঁয়া বা তাপ গেছে, ওই ইনহেল করছে, ওখানে সবগুলো লোক মারা গেছে। যারা ছাদে উপরে উঠছে ওই টিচার 6 তলায় ছিলেন, ওনাকে বলছে যে গন্ধ পাওয়া যাচ্ছে, উনি বলছে যে ও সবাই বলতেছে এটা রান্নাঘর থেকে গন্ধ আসতেছে, তো উনি বলছে যে না রান্নাঘরের গন্ধ না, এটা নিশ্চয়ই আগুন লাগছে কোথাও। উনি বাইরের সামনে গ্লাসের কাছে গেছে, দেখছে রাস্তার ওই পাশের লোকজন সব এই বিল্ডিংয়ের দিকে তাকায় আছে, আরও কাছাকাছি গেছে দেখছে আগুন জ্বলতেছে। তখন উনি চিন্তা করছে উনি উপরে উঠবেন, ওনার হয়তো জানা ছিল উনি উপরে উঠবে। তো উপরে উঠতে উঠতে দোয়া পড়তেছিল যে আল্লাহ সিঁড়িতে উঠার গেটটা যেন খোলা থাকে, ছাদে যাওয়ার গেট। তো আল্লাহর অশেষ মেহরবানি যে ওই গেটটা খোলা ছিল, ছাদে যাওয়ার যে গেট সেটা খোলা ছিল, না গেলে আরও 40-50 জন মারা যেত সিঁড়িতেই। খুবই ভয়াবহ দৃশ্য। তো যাই হোক, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা লাগবে, আর আমরা যত ট্রেনিং নিব তত জানতে পারবো। আমরা এলপিজি নিয়ে কথা বলি, আমি একটু কথা বলি। এলপিজি সিলিন্ডার, আমাদের অনেক বাসায় এখন এলপিজি সিলিন্ডার ব্যবহার হচ্ছে। তো এলপিজি সিলিন্ডার আমরা লাইনের গ্যাস ব্যবহার করে অভ্যস্ত যুগ যুগ ধরে, হঠাৎ করে আমরা এলপিজিতে চলে আসছি। এই এলপিজির উপর কোনো প্রশিক্ষণ, কোনো অভিজ্ঞতা, কোনো জ্ঞান কিন্তু আমাদের নাই যারা আমরা ব্যবহার করতেছি। হঠাৎ করে নতুন একটা জিনিস গেলে আমাদের এরকম দুর্ঘটনা ঘটবেই, হয়তো আরও 10 বছর পরে আমরা এলপিজি ব্যবহার শিখবো সঠিকভাবে। একটা ভ্রান্ত ধারণা আছে এলপিজি সিলিন্ডার ব্রাস্ট হয়ে যায়। এলপিজি সিলিন্ডার ব্রাস্টটা খুবই কম, হয় না বললেই চলে, বাট ক্ষতি করে গ্যাস। আপনার যে আমরা লাগাই রেগুলেটর, যেটা মাথায়, এই রেগুলেটর যদি সমস্যা থাকে, যেই পাইপ দিয়ে গ্যাস যাচ্ছে সেই পাইপ যদি লিকেজ থাকে, চুলাতে যেখানে লাগাচ্ছেন সেখানে কাপলিন, সেই কাপলিনে যদি সমস্যা থাকে তাইলে সেখানে আপনার সমস্যা হবে। এবং লাইনের গ্যাসের কথা বলি, একই সাথে বলে দিই, আমরা যখন বাসা বাড়িতে ঢুকি, আমার বাসা যদি 2 দিন 3 দিন বন্ধ থাকে, ঈদের সময় আমরা বাড়িতে যাব না, আসার পরে আবার আমরা বাসায় ঢুকবো। বাসায় ঢুকেই যাতে আমরা লাইট, ফ্যান বা এসি এগুলো সুইচ না দেই। এর কারণ হলো আমার বাসায় লাইনের গ্যাস থাকুক বা সিলিন্ডার থাকুক, যে কোনো কারণে লিকেজ সামান্য থাকতেই পারে। যদি থাকে ওই গ্যাস আমরা তো যাওয়ার সময় একেবারে এয়ারটাইট করে দিয়ে যাই, বাসা দরজা জানালা সব 100% বন্ধ। তো এয়ারটাইট অবস্থায় থাকে, গ্যাস যদি লিকেজ থাকে তখন ওই গ্যাস কিন্তু আস্তে আস্তে বের হয়ে পুরা ঘর আপনার ভর্তি হয়ে থাকবে গ্যাসে। তখন ওই গ্যাস একটা স্পার্ক খুঁজে যে কোনো জায়গা থেকে। স্পার্ক কিন্তু এই যে সুইচ আপনি দেখতেছেন কিছু হচ্ছে না, আপনার চোখে দেখা যাচ্ছে না, বাট স্পার্ক হওয়ার পরেই কিন্তু লাইট জ্বলে, এরকম একটা স্পার্ক খুঁজে। তো একটা সুইচ দিবেন, সেখানে সাথে সাথে বিস্ফোরণ ঘটবে। যে মিক্সার তৈরি হয়ে থাকে সে একটা স্পার্ক খোঁজে, সাথে সাথে বিস্ফোরণ ঘটবে। এবং গ্যাস বিস্ফোরণ এমন অবস্থা আপনারা না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না যে এইটুক গ্যাসে এরকম বিস্ফোরণ ঘটতে পারে। তো সেই কারণে যেটা আমাদের করা উচিত, দরজা জানালা আগে খুলবো, ভেন্টিলেশন ব্যবস্থা করব, বাইরের বাতাস ভিতরে আসবে, ভিতরের বাতাস বাইরে যাবে, এটা করব। সেটা হলো আমাদের যে প্রাকৃতিক গ্যাস সেটার উপর। এরপরে আমরা লাইট, ফ্যান, সুইচ বা চুলা জ্বালাবো। এলপিজির ক্ষেত্রে এলপিজি কিন্তু বাতাসের চেয়ে ভারী। প্রোপেন এবং বিউটেন দুটার মিশ্রণে এলপিজি, সেটা হলো বাতাসের চেয়ে ভারী। তো সে কারণে আমাদের যখন এই বিভিন্ন রকম ফিটিংস আমরা ব্যবহার করব, সেগুলো যাতে মানসম্মত হয় এবং স্কিল পারসন, যারা স্কিল এটা লাইনে অভিজ্ঞ, তারা যাতে এটা লাগায় আমার বাসায় বা আমার সিলিন্ডারের মধ্যে। তাহলে আমরা এটা থেকে, এই দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো। আমাদের বেলি রোডে সিলিন্ডার ভর্তি ছিল রান্নাঘরে। একই সাথে যদি আপনি 20 জন লোকে খাবার অর্ডার দেয়, কতগুলো চুলা লাগে রান্না করতে? আপনারা কি
এই যে কাচ্চি ভাই, তারপরে কি আছে না এখন, এগুলাতে যাই আমরা। ওরা কোথায় রান্না করে, রান্নাঘর তো আপনারা ঢুকেন নাই কখনো। রান্নাঘরের কি অবস্থা যদি একবার দেখেন, আপনি আর ওখানে ঢুকবেন না। প্রচুর পরিমাণ সিলিন্ডার, প্রচুর পরিমাণ ওভেন, ইলেকট্রিক কেটলি, কোনো কিছুর অভাব নাই ফ্রিজে। আপনাকে কিন্তু 3 দিন আগের খাবারও খাওয়াই দিচ্ছে, এটা কি জানেন আপনারা? এই সমস্ত রেস্টুরেন্টে যেখানে অর্ডার দিয়ে বসে থাকা লাগে, ওই সমস্ত রেস্টুরেন্টে আপনাকে 3 দিন আগের খাবার খাওয়াই দিচ্ছে। সেই খাবার তারা গরম করে পিছন থেকে কি নিয়ে আসতেছে আপনি তো বুঝতেছেন না। অর্ডার দিয়ে 45 মিনিট বসে আসি, গল্প করতেছি, খাবার আসতেছে, খাচ্ছি। খুবই বিপজ্জনক অবস্থা। কোনো ভেন্টিলেশন সিস্টেম নাই, আগুন লাগার কোনো নিবানোর কোনো ব্যবস্থা নাই, যারা আছে তাদের কোনো ট্রেনিং নাই, কোনো কিছুই নাই। আর সবচেয়ে বড় ঝুঁকি হলো এখন আমাদের এই যে ডেকোরেশন, ইন্টেরিয়র, হাইলি কম্বাস্টেবল ম্যাটেরিয়াল, সব মডার্ন কন্টেন্ট দিয়ে তৈরি আমাদের এই সমস্ত ফার্নিচার, এই সমস্ত ডেকোরেশন আমাদের অত্যধিক ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে। আমরা যত আধুনিক হচ্ছি, ঝুঁকি কিন্তু আমাদের পিছনে পিছনে তত বেশি বাড়তেছে এবং তত বেশি পিছনে দৌড়াচ্ছে ঝুঁকি। তবে এগুলো থেকে বাঁচার জন্য যে ব্যবস্থা, আপনি শুধু সৌন্দর্য বৃদ্ধি করলেন, এখানে কোনো দুর্ঘটনা ঘটলে কিভাবে আপনি এটা ফেস করবেন সেই ব্যবস্থা রাখলেন না, তাইলে তো হবে না। লিগেসি কন্টেন্ট এবং মডার্ন কন্টেন্ট, আমাদের আগের কালে যে টেবিল বা আমাদের যে ফার্নিচার ছিল সেগুন কাঠের তৈরি, একটা সেগুন কাঠের টেবিলের মধ্যে যদি আগুন লাগান, আর বর্তমান যে আমাদের টেবিল আছে না, বিভিন্ন অটোবি এরকম ব্রাদার্স, একটাতে আগুন লাগান, দেখবেন ওইটা জ্বলতে 30 মিনিট সময় লাগবে ফ্লেম উপরে উঠতে, আর এটাতে লাগবে 3 মিনিট। এটার ধোঁয়া বের হবে সাদা, আর এটার ধোঁয়া বের হবে একদম কালো রাক্ষসী ধোঁয়া। ধোঁয়া দেখলেই মনে হবে যে সে সব খায় ফেলবে। তো আমরা আধুনিক হচ্ছি, আধুনিক হইতে সমস্যা নেই, বাট এটার প্রিকশন থাকতে হবে আপনার, প্রতিরোধমূলক ব্যবস্থা। আমরা বলি না প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আগুনের ক্ষেত্রে আমরা বলি ফায়ার প্রিভেনশন ইজ বেটার দেন ফায়ার ফাইটিং। আগুন যাতে না লাগে সেরকম প্রতিরোধমূলক ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। এরপরে আগুন লাগবে, দুর্ঘটনা ঘটবে, আগুনের ব্যবহার আমাদের করা লাগবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই আগুন আমাদের সাথে থাকবে। আগুনের আবিষ্কার দিয়ে আমরা সভ্যতার দিকে এগিয়ে গেছি এবং যাচ্ছি। সুতরাং আগুন থাকবেই, তবে আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে, আগুনকে কন্ট্রোলে রাখার দায়িত্ব আমরা। আগুনকে আমরা বলি গুড সার্ভেন্ট বাট ব্যাড মাস্টার। আগুন কিন্তু সার্ভেন্ট হিসেবে আপনার কাজ করছে, আপনি যা বলতেছেন তাই করতেছে, কিন্তু আগুন আপনাকে ঠান্ডা দিচ্ছে, আগুন আপনাকে তাপ দিচ্ছে, আগুন আপনাকে অনেক কিছু করে দিচ্ছে। আগুনকে আমরা বিভিন্ন কাজে, সে আমার চাকর হিসেবে কাজ করতেছে, আমি যা বলি তাই কাজ করে। বাট কিছু সময় আছে সে আমার কথা শুনবে না। যদি সে আমার কথা না শুনে, তখন আমার উপর সে মাস্টারি করবে, সে সব কিছু খাইয়ে ফেলবে, সব কিছু ধ্বংস করে ফেলবে। আপনি সুইচ দিলাম, সুইচটা ঠিকমতো লাইট জ্বলে না, বা ফ্যানের সুইচ দিলাম লাইট জ্বলে, লাইটের সুইচ দিলাম ফ্যান চলে, সুইচ দিলাম কিছুক্ষণ পর সুইচ গরম হয়ে গেল। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যদি না রাখি, সে যদি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সে যদি আমাকে কন্ট্রোল করতে না পারি, তাকে সব কিছু খেয়ে ফেলে, এমনকি আমাকে সহ। আগুন সব কিছু খায়, আগুনকে সর্বভোগ বলা হয়। তো সুতরাং এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এবং এটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এরকম যদি সেশন ব্যবস্থা করেন, আপনাকে বলবো আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের তরফে, আজকে তো আমরা জেসিআই বলছে সেই জন্য আসছি। জেসিআই একটা ভলান্টারি সংগঠন, আমরা স্বেচ্ছাসেবক নিয়ে কাজ করি, এরকম প্রোগ্রামে আমরা আসতে ভালোবাসি। আমরা বেতন পাই সেজন্য আমি কাজ করি, আমি বেতন পাই সেজন্য আমি আগুন নেভাতে যাই। কিন্তু যারা ভলান্টিয়ার হিসাবে আমাদের সাথে কাজ করে, তারা কিন্তু বেতন পায় না। তাদের অবস্থান আমাদের উপরে, যারা ভলান্টিয়ার নিজ দায়িত্বে কাজ করে। ভলান্টিয়ারদেরকে আমি সম্মান করি, ভলান্টিয়ার হিসাবে যারা আসে তাদেরকে সম্মান করি, কারণ তারা বিনামূল্যে বিনা পারিশ্রমিকে কাজ করেন। পৃথিবীর সব দেশেই ভলান্টিয়ার আছে, কিন্তু পৃথিবীর সব দেশেই ভলান্টিয়ার ছাড়া চলবে না। কোনো সংগঠন, কোনো সরকারি প্রতিষ্ঠান এককভাবে কিছু করতে পারবে না আমি যদি স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে না আসি। তো জেসিআই একটা ইন্টারন্যাশনাল সংগঠন, সেটা বিভিন্ন দেশে এটার ব্রাঞ্চ আছে, আমাদের দেশও আছে, আমি এর আগে জানতাম না অবশ্য। তো যাই হোক, আমাদের সাথে যদি কাজ করতে চান আপনারা আমাদের সাথে আসেন, আমরা বসি কীভাবে কাজ করা যায়। সরকার এবং বিভিন্ন সংগঠন, সরকারি বেসরকারি উদ্যোগে
এই সেক্টরটাকে আমাদের এগিয়ে নিতে হবে, মানুষকে বাঁচিয়ে রাখতে হবে, সেফটির বিষয়ে মানুষকে জানাতে হবে, সেফটি সম্পর্কে জানতে হবে। না জানলে এক সময় দেখবেন আপনার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, আজকে আমি এখন নাম্বারটা বলছি 16163, উনি ভুল নাম্বার বলছিলেন। আমাদের নাম্বার কত সবাই বলেন একবার জোরে, 16163, এটা আমাদের হটলাইন। আর কিছুদিন পর 102 আসতেছে আবার, এটা এখনও অ্যাক্টিভ হয় নাই, বাট প্রক্রিয়া চলতেছে, হয়তো আর 1 মাসের মধ্যে হয়ে যাবে 102। এখন আমরা 16163-তে আছি। ওইটা করবে আমাদের 999 যখন 16163 102 যখন আসবে ওইরকম দেখবেন। ভাই এগুলো দেখে না কেউ, আপনি দেখেন কোথায় 50% ছাড় আছে, দেখবেন বলা লাগবে না। টিভির স্কুলে খালি একবার দেখলেই হলো কাচ্চি ভাই 50% ছাড়, দেখেন যে কাচ্চি ভাই ঢুকতে পারেন কিনা। আর 102 যত স্কুলে দিবেন ও ফায়ার সার্ভিস থাক, অসুবিধা। হ্যাঁ, ওই যে খলিলের গরুর মাংস লাইন দিয়ে আছে লোক, সঠিক। তো যাই হোক, বলেন। ঠিক আছে, আমি বুঝতে পারছি ওনার কথা। গুড, আপনার নাম কি? ওনার জন্য একটা হাততালি দেই, একটা প্রশ্ন করছে ভালো করে। তো আমার তো সময় কম, সেই জন্য অনেক কিছু আমি বলতে পারতেছি না, সারাদিন বলা দরকার আমার। একটা ভালো বলছে যে আসলে আমাদের চ্যালেঞ্জ কি, দেরি করে আসি ফায়ার সার্ভিস, চ্যালেঞ্জ সমূহ কি? অনেক চ্যালেঞ্জ, ঢাকা শহরে বিশেষ করে যেটা বললেন উনি, ট্রাফিক জ্যাম। আমাদের এফআর টাওয়ারে যেদিন আগুন লাগলো সেদিন আমাদের মহামান্য এবং মাননীয়, মহামান্য কে? মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী দুজনেরই বাইরে প্রোগ্রাম ছিল। তো ওনাদের প্রোগ্রাম থাকলে তো একটু স্বাভাবিকভাবেই একটু রাস্তা দুই একটা করা লাগে ওনাদের জন্য। আর এটা ছাড়াও আমাদের ধরেন বনানীতে এফআর টাওয়ার, আমাদের সেদিন রাস্তায় এত ট্রাফিক জ্যাম ছিল, পুলিশ আমাদের প্রচুর সহযোগিতা করে। কি করবে এখন? গাড়ি তো রাস্তার বাইরে ফালানোর কোনো সুযোগ নেই, পুলিশ আমাদেরকে উল্টা দিকতে যাওয়ার ব্যবস্থা করে, কিন্তু উল্টো দিকেও রাস্তার যদি একই অবস্থা থাকে কি করবে? পুলিশ প্রচুর কাজ করছে। এই ট্রাফিক জ্যাম ঢাকার জন্য একটা বিরাট প্রতিবন্ধকতা। এরপর হলো আরও বড় বড় প্রতিবন্ধকতা, এগুলোর পাশাপাশি যারা কাজ করে সেটা হলো যে ন্যারো রোড। পুরান ঢাকায় আমাদের হাইরাইজ বিল্ডিংয়ে কাজ করার জন্য আমাদের যে বড় গাড়ি দেখছেন না আপনারা সবাই, আমরা টার্ন টেবল ল্যাডার বলি। এখন আমাদের 24 তলা পর্যন্ত আমরা টার্ন টেবল ল্যাডার দিয়ে কাজ করতে পারি। ওই গাড়িটার জন্য রাস্তা লাগবে 30 ফিট। কয় ফিট রাস্তা লাগবে? 30 ফিট। এখন ওই কোথাও গেলেই মানুষ বলে ওই গাড়িটা নিয়ে আসলেন না কেন? এখন ওই গাড়ির তো চারিদিকে পা আছে, গাড়ি চলে, রাস্তা ছোট, কিন্তু গাড়ির যখন ল্যাডার দাঁড়াবে তখন চারদিকে 4টা পা বের হয়, যের উপর এটায় দাঁড়ায়, এটা বেস হিসাবে দাঁড়ায়, তখন কাজ করে। এই রাস্তা নাই, তাইলে কি গাড়ি কাজ করতে পারবে? তাজরিন ফ্যাশন আমাদের ওইরকম একটা গাড়ি পোড়ায় দিছে। গাড়ির দোষ কি? গাড়ির দোষ হলো গাড়ি কেন বিল্ডিংয়ের কাছে যাইতে পারলো না, এটা হলো গাড়ির অপরাধ। 20 কোটি টাকা দামের একটা গাড়ি পোড়ায় দিলেন আপনি। তো 20 কোটি টাকা দামের গাড়ি যে পোড়ায় দিলেন, এই গাড়ির মালিক কে? ফায়ার সার্ভিস মালিক। আপনার গাড়ি আপনি পোড়ায় দিয়েছেন। ওই গাড়ি পোড়ানোর পর কিন্তু আমাদের বেতন বন্ধ থাকে নাই একদিনও ফায়ার সার্ভিসের লোকের। কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে নাই কেন গাড়ি পোড়ায় দিল। সরকার থেকে আমাদেরকে বলে নাই তোমাদের গাড়ি পোড়াইলো কেন। সরকার বলছে জনগণের গাড়ি জনগণ পোড়ায় দিছে, সমস্যা নাই। তো গাড়ির অপরাধ কি? এই 20 কোটি টাকা যে আপনি পোড়াইলেন, আপনার টাকা, কি অপরাধ? গাড়ি মেন রোডে দাঁড়ায় আছে, ফ্যাক্টরি পর্যন্ত যাইতে পারলো না গাড়ি, কেন গাড়ি যাইতে পারলো না? তো এ হলো অপরাধ। তো যেটা বলছি ওই ভাইকে, এটা ভালো একটা প্রশ্ন, যে এই প্রতিবন্ধকতা থাকে, যে প্রতিবন্ধকতা শেষ করে আমরা গেলাম রাস্তা নাই, এই আরেক প্রতিবন্ধকতা। রাস্তা আছে, আগুনের কাছে এসে গেলাম, পানি নেই। আমি যেই পানি নিয়ে যাচ্ছি, আমার একটা বড় পানিবাহী গাড়ি, সাধারণত স্টেশনগুলোতে যেই গাড়ি থাকে, ওই গাড়ি থেকে 10 থেকে 15 মিনিট চলবে একটা গাড়ির পানি, যদি আমি ফুল প্রেসারে পানি দেই।
তা পানি নাই, এখন আমার কি করব তাইলে? ওই গাড়ি পানি শেষ হলে আবার পানি আনতে যাব, আবার পানি নিয়ে আসবো, এভাবে করে তো আগুন নিভানো যায় না। আগুনকে যদি একবার গলা চিপে ধরেন একবারে মেরে ফেলতে হবে। আগুনকে যদি গলা চিপে ধরলেন আবার ছেড়ে দিলেন আবার ধরলেন, তাইলে সে আরো উৎসাহ পাবে আগুন জ্বলার জন্য। তো এরকম বিভিন্ন প্রতিবন্ধকতা। এরপরে আমাদের আগুনের বিস্তারের জন্য যেগুলো হলো, আমাদের আশেপাশে বিল্ডিংয়ের সাথে বিল্ডিং যেটুক জায়গা ছাড়ার কথা, ড্যামরাতে যে আগুনটা গতকালকে নির্বাপন করলাম, একই ওয়াল, এই গোডাউনের ওয়াল, এই পাশে 4তলা বাড়ি, একটাই ওয়াল। চিন্তা করতে পারেন? আমরা চিন্তা করছিলাম এই আবাসিক বিল্ডিংটা সব পুড়বে, তো যাই হোক এটাকে রক্ষা করা গেছে, আবাসিক বিল্ডিংটা পুড়ে নেই। তো এরকম বিভিন্ন প্রতিবন্ধকতা আমরা থাকি আর কি। বলেন। আচ্ছা, একটা প্রশ্ন আছে। আপনি একটু আগে বললেন যে আপনাদের ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি হচ্ছে 24 তলা। 24 তলা। সো আমরা যেটা দেখছি যে ঢাকা শহরে মনে হয় আরও 71 তলার একটা বিল্ডিংয়ের পরিকল্পনা হচ্ছে। সো সেক্ষেত্রে আপনাদের ক্যাপাবিলিটি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপের জন্য আপনারা কীভাবে কাজ করছেন, এবং যখন ফর এক্সাম্পল আরেকটা এক্সাম্পল দিলেন ড্যামরার, যেখানে পাশাপাশি বিল্ডিং হচ্ছে, সো এখানে তো রাজুকের সাথেও হ্যান্ডস অন হ্যান্ড কাজ করার আসলে একটা অপরচুনিটি আছে। এই জিনিসগুলোকে আপনারা কীভাবে অ্যাড্রেস করছেন একটু যদি জানাতেন। ধন্যবাদ আপনাকে। প্রথম বিল্ডিংয়ের কথা বলি, এর চেয়ে বড় ল্যাডার আর নাই পৃথিবীর কোথাও। হাইরাইজ বিল্ডিং আপনি যখন করবেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ভাষায় বা অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন 2003 অনুযায়ী আপনার বিল্ডিং যখন 7 তলা হবে, অর্থাৎ 6 তলার উপরে হবে, সেটাই হলো আমাদের হাইরাইজ বিল্ডিং হিসাবে পরিগণিত হয় ফায়ার সার্ভিসের ভাষায়। এবং এই বিল্ডিং যখন আপনি করবেন, যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়, কমার্শিয়াল যদি হয়, তাহলে 1 তলা হলেই আপনাকে সকল প্রকার অগ্নি নির্বাপক ব্যবস্থা আপনার দায়িত্বে আপনি রাখতে হবে, আইন। আর এর বেশি যদি হয় তখন সকল বিল্ডিং আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং হলেও হাইরাইজ বিল্ডিংয়ের যে সমস্ত ফায়ার প্রিকশন থাকার কথা, অর্থাৎ ফায়ার সেফটি প্ল্যান, এবং এই প্ল্যানে সব কিছু থাকে যে আপনি কি কি থাকবে সেই ব্যবস্থা রাখতে হবে। আপনার বিল্ডিংয়ের আগুন আপনাকে নির্বাপন করতে হবে, সকল ব্যবস্থা আপনার ওখানে বিদ্যমান থাকবে। ফায়ার সার্ভিস আপনাকে হেল্প করার জন্য আসবে, ভাই আপনারটা আপনি ব্যবহার করেন, আমি আপনাকে সাহায্য করার জন্য আসছি। এখন আমাদের ঢাকায়ও হচ্ছে, বড় বড় বিল্ডিং হচ্ছে, আপনারা গেলে দেখবেন যে ফায়ার সেফটির অনুযায়ী আমাদের ফায়ার হাইড্রেন্ট সিস্টেম, অ্যালার্ম সিস্টেম, স্প্রিংলার সিস্টেম, সাইনেজ সিস্টেম দেখবেন সব আছে, ফায়ার লিফট, ইমার্জেন্সি এক্সিট মোটামুটি এখন হচ্ছে। তো এটা হলো বিল্ডিংয়ের ক্ষেত্রে। এরপরে হলো যেটা বলছেন ভবন একটার সাথে একটা লাগোয়া থাকে, রাজুকের দায়িত্ব অবশ্যই রাজুক প্ল্যান পাস করে, কিন্তু ভাই রাজুক তো একটা প্রতিষ্ঠান। ঢাকায় আমরা 2 কোটি মানুষ, 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ বিল্ডিং, কিভাবে সম্ভব? আপনাকে যদি বলি যে প্ল্যান পাস হবে না, তো আপনি গুড়গুড় করলেন কয়েকদিন পর, নিজ দায়িত্বে বিল্ডিং বানানো শুরু করলেন। অথবা আপনাকে প্ল্যান পাস করে দিলাম, আমি ইঞ্জিনিয়ার হিসেবে একরকম, আপনি আবার ওটা দিয়ে রাজমিস্ত্রির সাথে বুদ্ধি করে আরেক রকম করে ফেললেন। কত পাহারা দিয়ে রাখবে আপনাকে? কত আমাকে পাহারা দিবে? আমরা ফায়ার সেফটির কথা বলি যে এরকম করবেন, কয় ভাই কবে না কবে আগুন লাগবে, এক্সটিংগুইশারের মেয়াদ শেষ হয়ে গেছে, রিফিল করতে বলি, কয় ভাই কবে না কবে লাগবে, তাক কিছুদিন পরে করি। গ্যারান্টি দিতে পারবেন এখনই যে আগুন লাগবে না? তো এই হলো অবস্থা আর কি। এখন মূল কথা হলো সকল প্রতিষ্ঠানই কাজ করছে, ফায়ার সার্ভিস কাজ করছে, রাজুক কাজ করছে, সিটি কর্পোরেশন করতেছে, সবাই কাজ করতেছে, সবারই সীমাবদ্ধতা আছে। আমি যেটা মনে করি যে আমি ব্যক্তি হিসাবে আমি কতটুকু সচেতন। ওই যে আবাসিক বিল্ডিংয়ের মালিকের ছাদে মালিককে পাইছিলাম আমি রাত্রে, ভোর রাত্রে আর কি, তখন আমি বললাম বিল্ডিংয়ের মালিককে, ওনার অবস্থা থেকে বুঝছি যে উনি মালিক। তো বলছে আমি মালিক। তা আপনি কি বিল্ডিংয়ে থাকেন? কয় স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বিল্ডিং সহ কিনছি, জায়গা বিল্ডিং একবারে কিনছি, লোকটার বাড়ি মানিকগঞ্জ। কয় আমি এখন বুঝতেছি আমি এটা কিনে ভুল করছি। কি ভুল করছেন বলেন? হয় স্যার এই আগুন তো আমার বাসার ভিতরে ঢুকতো, আপনারা যদি সঠিক সময় না আসতেন। তা আমি আবার যে আসবে না এটা কেমনে বুঝলেন? কয় আমি বাড়ি বিক্রি করে দিব। পরে বলছে যে এই বাড়িতে আমি থাকবো না স্যার, আমি খুব ভয় পাইছি। মানে একবারে লাগো, আমাদের জায়গা ছাড়তে হয় না, 3 ফিট 6 ফিট নিয়ম অনুযায়ী, কোনো একবারে একটা ওয়াল। তো এই হলো অবস্থা আর কি। তো আমরা আস্তে আস্তে সচেতন হচ্ছি, আমরা আস্তে আস্তে সভ্যতার দিকে যাচ্ছি, মানুষকে বুঝাচ্ছি, মানুষ কেউ বোঝে কেউ বুঝেও বোঝে না এরকম। এরপরে আমাদের তো একটা
অন্যদিকে কেউ কেউ প্রভাব খাটাই, শক্তি খাটাই। আমাদের যেমন যে বিল্ডিং কাচ্চি ভাই ওখানে আগুন লাগছে, কাচ্চি ভাইয়ের উপরে একটা আছে এমব্রেসিয়া নামে একটা রেস্টুরেন্ট ছিল, এমব্রেসিয়া, গেছেন নাকি ওই বিল্ডিংয়ে? এই এমব্রেসিয়া ওই একটাতেই আমাদের একটা লাইসেন্স দেওয়া আছে, এবং এই লাইসেন্সটা যিনি নিছেন এটার মালিক বলতে অসুবিধা নেই, উনি একজন ক্যাপ্টেন রিটায়ার্ড। উনি অনেকটা জোর করেই নিছেন, প্রভাব খাটাইছেন আর কি। উনি সাংবাদিক সম্মেলন করবেন, উনি অনেক কিছু করবেন লাইসেন্স না দিলে। তাকে নির্দিষ্ট মেয়াদে আমরা একটা লাইসেন্স দিচ্ছিলাম, ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে আরও বহুত আগেই। তো এই আগুন লাগার পর এখন আর ওনারে খুঁজে পাইতেছি না আমরা। ওই ক্যাপ্টেন সাহেবরে আমরা খুব খোঁজ দিছি, মোবাইল টোবাইল সব বন্ধ, ওনারে পাচ্ছি না। যে এখন সাংবাদিক সম্মেলন আপনার করা লাগবে না, আপনি আসেন, সাংবাদিক রেডি, সাংবাদিক ডাকা লাগবে না, আর পাচ্ছি না তাকে। তো এরকম একটা প্রভাব আবার কিছু আছে আর কি, প্রভাবিত হয়। তো যেটার ওই আগুন লাগলে তখন বোঝা যায়। বলেন আর কোনো প্রশ্ন? আমি আর 1 মিনিট কথা বলবো। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি একজন ফায়ার ভিকটিম আর কি। কিছুদিন আগে হাতির ঝিলে গত বছর একটা রেস্টুরেন্ট পুড়ে গেছে, ওই রেস্টুরেন্টটা আমার ছিল আর কি। সো 1.2 crore অলমোস্ট লস্ট আর কি। মূল ঘটনা হচ্ছে যে তখন মানে এটা হওয়ার পরে বেশ কিছু প্রবলেম এখনও ফেস করছি, যেটা হচ্ছে যিনি এটার ল্যান্ড ওনার ছিলেন বা যিনি এটার মালিক ছিলেন আর কি, স্ট্রাকচারের মালিক ছিলেন, তিনি এটার ক্ষতিপূরণ দাবি করেন আর কি। এখন আমার প্রশ্নটা হচ্ছে এখানে আইনগত ব্যাপারটা কি আসলে? যদি ধরেন অ্যাক্সিডেন্টে আগুন ধরে যায়, সেক্ষেত্রে কোনো ভিকটিম আসলে ক্ষতিপূরণ দিতে বাধ্য কিনা, বা সরকার থেকে কোনো প্রকার ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা আছে কিনা, মানে এক্স্যাক্টলি আইনগত বিষয়টা কি আর কি? থ্যাংক ইউ। এটা হলো যে আপনি ক্ষতিপূরণ দিবেন কিনা সেটার জন্য হলো ওনার সাথে যে চুক্তি করেছেন আপনি, সেই চুক্তিতে এরকম কিছু লেখা আছে কিনা, যেটা যদি আগুন লাগে ক্ষতিগ্রস্ত হয় আমি সব ক্ষতিপূরণ দিব, অথবা এই ক্ষতিপূরণ মালিক বহন করবে, এরকম বিষয়। এরপরে হলো যদি মালিক পক্ষ থাকে, ওই প্রতিষ্ঠানের অনুকূলে যদি ইন্স্যুরেন্স করা থাকে, ওই মালিক পক্ষ ইন্স্যুরেন্স পাবে, ইন্স্যুরেন্সের টাকা পাবে। আচ্ছা ভাইয়া, জাস্ট লাস্ট কোয়েশ্চেন। আমরা দেখেছি যে দেশের বাইরেতে মানে রাস্তায় যে আমাদের হাইড্রেন্ট সিস্টেম থাকে, মানে মানে যে কোনো জায়গায় আপনাদের যখন ফায়ার ট্রাক আসে সেখানে ওরা কানেক্ট করে দেয়, ওখান থেকে ওরা মানে পানি পেয়ে যায়। আমাদের বাংলাদেশে তো আসলে গ্যাসের আমরা নেটওয়ার্ক করলাম, এরকম পানির নেটওয়ার্ককে আমাদের হাইড্রেন্ট সিস্টেম করার কি গভর্নমেন্টের কোনো প্ল্যান আছে, বা আপনারা কি কোনো প্রপোজাল দিচ্ছেন, বা এটা কি হওয়ার আদৌ কোনো চান্স আছে নাকি বাংলাদেশে? ধন্যবাদ আপনাকে। আপনার সাথে সুর মিলে আমারও একই দাবি, আমরা হাইড্রেন্ট করতে চাই ঢাকায়। আমাদের প্রচেষ্টা চলছে এবং প্ল্যান তৈরি হচ্ছে। যেহেতু হাইড্রেন্ট সিস্টেম নাই, একেবারে নতুনভাবেই আমাদের করা লাগবে। আমরা পাইলট প্রজেক্ট হিসাবে সরকারকে প্রস্তাব দিয়েছি যে কোনো একটা এলাকায় করার জন্য। ওইটার সুফল দেখে দেখে আস্তে আস্তে যদি হয় আর কি। আমরা আপাতত ওয়াসাকে কাজে লাগাতে চেষ্টা করতেছি, দেখা যাক। সংক্ষেপে দুইটা প্রশ্ন নিতে পারছি। আচ্ছা, আপনি কি স্টুডেন্ট নাকি? কোন ডিপার্টমেন্ট? হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিং। এটা তো তাহলে আপনার প্রশ্নের সাথে তো সাবজেক্টের মিল থাকলো না। চিন্তা করলাম যে কমার্সের বা ম্যানেজমেন্ট বা ওইরকম কোনো ডিপার্টমেন্ট হবে। যাই হোক, একটা ভালো প্রশ্ন যে আমাদের দেশে এই যে ইকুইপমেন্টগুলোর অনেক দাম। আমাদের এই ফায়ার ফাইটিংয়ের যারা ব্যবসা করেন ইকুইপমেন্টের, এদের সংগঠন, বিভিন্ন সংগঠন আছে। তারা, আমরা তো বিভিন্ন অনুষ্ঠানে যাই, তারা সরকারের কাছে দাবি রাখছেন যে সরকার যাতে তাদেরকে ছাড় দেয় এই জিনিসগুলো আমদানি করার জন্য। এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আপনারা আমদানি কমান, এই দেশে ফ্যাক্টরি তৈরি করেন, এই জিনিস আমরা তৈরি করব। তো এখন দুই দিকেই কথাবার্তা চলছে। আমাদের দেশে ফ্যাক্টরি স্থাপন করার জন্য আমাদের অনেক ইকোনমিক জোন হচ্ছে, আপনারা জানেন। তো বেজা আছে আমাদের, এই ইকোনমিক জোনে এই ধরনের ফ্যাক্টরি হবে আশা করতেছি আমরা। যদি আমাদের দেশে উৎপাদিত হয় তাইলে আমরা কম দামে পাবো আরও। তো এখনও যে খুব বেশি দাম ওইরকম না, কিন্তু এর চেয়ে বেশি টাকা আমরা অন্যভাবে খরচ করি। একটা ফায়ার এক্সটিংগুইশারের দাম 1000 টাকা, খুব কি বেশি? খুব বেশি না। একটা ফায়ার এক্সটিংগুইশার যদি আপনার বাসায়, আপনার রান্নাঘরের পাশে থাকে, আপনি নিজেকে সেফ মনে করতে পারেন যদি এক্সটিংগুইশার অপারেটিংটা আপনি জানেন। খুব বেশি না। তো যাই হোক, এটা একটা ভালো প্রশ্ন, এটা কমবে, এটা নিয়ে আলোচনা চলছে সরকারের উচ্চ পর্যায়ে, এটা নিয়ে আলোচনা চলছে এবং আমাদের প্রস্তাব আছে। ধন্যবাদ। একটু একটা প্রশ্ন ছিল আমার পক্ষ থেকেই, আমি আজকে অর্গানাইজিং টিমেও আছি। বলেন। তো এইখানে যে নুরানি ইন্টেরিয়ার, এটাও আমার। তো আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি মূলত বাংলাদেশ ইন্টেরিয়ার কোম্পানি অ্যাসোসিয়েশন, যেটা, ওইটার অর্গানাইজিং সেক্রেটারি। তো আমরা যদি আপনাদের সাথে একটা প্রোগ্রাম করি, সেক্ষেত্রে আমরা 100+ ইন্টেরিয়ার কোম্পানিদের আপনাদের সাথে বসাতে পারি। তো এটার জন্য কি কোনো প্রস্তাবনা আপনাদের কাছে দিব কিনা? ধন্যবাদ, ধন্যবাদ। আপনাকে তো খুঁজতেছি আমি। মানুষ সব ধ্বংস করে দিতেছেন ভাই, বাঁচানোর বুদ্ধি করেন। ভালো,
এটা যে আছে এটা আমার জানা ছিল না। গুড, আপনার সাথে আমার কথা হবে। ইন্টেরিয়র থাকবে, ফায়ার রেসিস্ট্যান্ট সব কিছু থাকবে। ফায়ার রেসিস্ট্যান্ট পেইন্ট আছে, আপনি রং দিয়ে দিবেন, এর মধ্যে আগুন লাগবে না। সকল ম্যাটেরিয়ালস থাকবে, অগ্নি প্রতিরোধমূলক ম্যাটেরিয়ালস দিয়ে এগুলো তৈরি করতে হবে। ওই যে বলছে দাম বেশি, তো এগুলোর দাম আরেকটু বেশি হবে। তো এটা একটা ভালো প্রস্তাব দিয়েছেন, আপনি যোগাযোগ করেন আমাদের সাথে, আমরা বসবো আপনাদের সাথে। সকল আগামী সমিতি 31 তারিখে আমাদের একটা ইফতার প্রোগ্রাম আছে আপনার হচ্ছে গুলশান না, ক্লাবে, আপনি হ্যাঁ। আপনাকে ওইখানে ইনভাইট করবেন ইনশাআল্লাহ। ইফতার প্রোগ্রামে আমরা যাবো না ভাই, ইনশাআল্লাহ। ওইখানে সবার সাথে পরিচয় করে দিবেন। আমরা পরিচয় আপনার সাথে হয়েছে তো। আরেকটু বোধহয় ইনফর্মাল রাখবো স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি একটু শেষ করে দিলে, please. তো আমরা আপনার সাথে একমত। আমরা ঈদের পরে আপনি আইসেন, কথা বলবো আমরা একসাথে। ভালো একটা প্রস্তাব দিয়েছেন, আমরা আপনাদের সাথে কাজ করতে চাই। ফায়ার সার্ভিস এমন এক প্রতিষ্ঠান যারা সবার সাথে কাজ করতে চায়। আপনি ভালো থাকেন, নিরাপদ থাকেন, এটা সব আমরা চাই। তো সুতরাং আমরা সকল মানুষের সাথে সমানভাবে কাজ করতে চাই। তা আমাকে এখানে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য বা আমাকে দাওয়াত দেওয়ার জন্য জেসিআই যারা অথরিটি আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ আমার কথা অনেক কষ্ট করে আপনারা আমার কথা শুনলেন এবং আমার সাথে থাকলেন। আশা রাখি আবারও অন্য কোনো সময় আপনাদের সাথে আমার দেখা হবে, এবং আমি চাই কোনো আগুনে দেখা না হোক, এরকম অনুষ্ঠানে দেখা হোক, এটা চাই, এই প্রত্যাশা রাখি। এবং আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা সবাই ভালো থাকলে আমাদের সমাজ ভালো থাকবে, আমাদের দেশ ভালো থাকবে, এবং আমরা সবাই নিরাপদে থাকি, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, আল্লাহ হাফিজ। অসংখ্য ধন্যবাদ সালেহ স্যারকে। জেসির পক্ষ থেকে একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দেওয়ার জন্য আমাদের ন্যাশনাল সেক্রেটারি জেনারেল, ন্যাশনাল গভর্নিং বোর্ড এবং যারা অর্গানাইজিং লোকাল প্রেসিডেন্ট একটু সবাই চলে আসে। একটু ট্রেনার আমাদের যিনি পরের পার্টটা কন্ডাক্ট করবে, একটু আপনিও চলে আসে এখানে। সবাই একটু জোরে হাততালি দেয় আমাদের একটা যেটাকে বলা হচ্ছে জীবন থেকে নেওয়া। সো জীবন থেকে নেওয়ার এক্সপিরিয়েন্সগুলো স্যার আমাদের সাথে শেয়ার করছিল, এবং ডেফিনেটলি আজকে যারা অডিয়েন্স সবাই খুব এনরিচড হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সালেহ স্যারকে। আবারও একটু জোরে হাততালি দিয়ে স্যারকে একটু ইন্সপায়ার করি।